আসসালামু আলাইকুম। সেট এবং ফাংশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অলরেডি সেটের উপর একটা বেসিক ক্লাস দিয়েছিলাম। সেখানে সেট সম্পর্কিত যত বেসিক বিষয় আছে সেগুলো আলোচনা করেছি। আশা করি ওই ক্লাসটি করলে আজকে যে আমরা অনুশীলনী প্রবলেমগুলো সলভ করব সেগুলো একদম ইজি হয়ে যাবে। আবারও বলতে চাই, আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উপর ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করা শুরু করেছি। অলরেডি বাস্তব সংখ্যা 1 অধ্যায় শেষ হয়েছে এবং আজকে 2.1 শেষ হবে। এইভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করব। তাই যারা একদম বেসিক আকারে ম্যাথ শিখতে চান তারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ক্লাস করবেন। আরেকটা বিষয় করবেন কি, যেহেতু আমি ধারাবাহিকভাবে সিকুয়েন্সিয়ালি সমস্ত অঙ্কই করে দিচ্ছি, তাই আপনারা খাতায় নোট করে করে পড়বেন, তাহলে উপকৃত হবেন। এই সেট অধ্যায়টা কত ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীর জন্য এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসে। এমনকি যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস এ তো সেট থেকে কোশ্চেন আসবেই, মাস্ট। প্রিলিমিনারি তো আসে, রিটেনও আসে। সো এই অধ্যায়টা অর্থাৎ আমরা যে বেসিক ক্লাস প্রোভাইড করেছি এবং এখনকার যে একটি ক্লাস প্রোভাইড করব, অর্থাৎ দুইটি ক্লাস যদি আপনারা করতে পারেন, আমি এইটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সেট এবং সেট রিলেটেড প্রিলি বলেন বা রিটেন বলেন, যে কোনো পরীক্ষার জন্য ভালো করবেন। তো আসুন আমরা আজকে 2.1 সমাধান করব। 2.1 এর অনুশীলনী পর্যায়ের যে সমস্ত অঙ্কগুলো আছে আমরা ধরে ধরে অঙ্ক করার চেষ্টা করব। আমি ক্লাসগুলো এর আগে একটু স্পিড মোশনে নিলেও এখনকার ক্লাসগুলো আমরা একটু স্লো মোশনে নিব, যাতে করে অনেকে আমাকে মেসেজ করেছেন যে ক্লাসগুলো একটু স্লো মোশনে নিলে তাদের সুবিধা হবে। সাধারণত যেহেতু লং ভিডিও হয়, এই কারণে আমি একটু স্পিড বাড়াই। তো লং ভিডিও হলেও এখন থেকে আমি মোটামুটি ধরে ধরে অঙ্কগুলো করানোর চেষ্টা করব, যাতে আপনারা উপকৃত হন। এখন দেখেন, আমাদের একটা অনুশীলনী পর্যায়ে অনুশীলনী সলভ করতে গিয়ে আমাদের যে সমস্ত সূত্র প্রয়োজন, সেই সূত্রগুলো আমাদের আগে জানতে হবে। অর্থাৎ আমি একটা অনুশীলনী শেষ করব বা অনুশীলনী শুরু করব, কোনো অধ্যায় শুরু করব, সেখানে আমাদের কি প্রয়োজনীয় সূত্র, ওই সূত্রগুলো আমাদের আগে জানতে হবে। আমরা বেসিক ক্লাসে এই সমস্ত বিষয় আলোচনা করেছি, তবুও আপনাদের সামনে প্রথমে আমরা অধ্যায়টা শুরু করার আগে এই সমস্ত সূত্রগুলো আমরা দেখি। যে উপসেটের সংখ্যা নির্ণয়ের এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। অর্থাৎ যে উপসেটগুলোর উপাদান সংখ্যা মানে অরিজিনাল সেটের উপাদান সংখ্যার সমান হবে, ওইটা আমরা বাদ দিয়ে দিব। এজন্য এখানে আমরা -1 লিখেছি। আর শক্তি সেটের উপাদান, যেহেতু শক্তি সেটের উপাদান, শক্তি সেটটা গঠিত হয় একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন হয়, এই উপসেট গঠন হয়, সেই উপসেটগুলো মিলে একটা সেট গঠন হয়, সেটাই হচ্ছে শক্তি সেট। যেহেতু উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাই শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর এই অঙ্কগুলো আমরা ভেন ডায়াগ্রামের যে ম্যাথগুলো আছে, পাশ ফেলের অঙ্ক, ভেন ডায়াগ্রামে আমরা কাজে লাগাবো। যে n অফ a ইউনিয়ন b, n অফ a প্লাস n অফ b, যদি কমন উপাদান না থাকে, আর যদি কমন উপাদান থাকে আমরা কমন উপাদানটা আমরা বিয়োগ করে ফেলবো। আর এটা হচ্ছে তিনটার ক্ষেত্রে। তবে এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, সাধারণত নবম দশম শ্রেণীর ক্লাসে এই ভেন ডায়াগ্রাম রিলেটেড খুবই ছোট এবং খুবই সিম্পল অঙ্ক দেওয়া আছে। আর নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথে এখানে একটা জটিল, মানে অনেক ডিপ থট গুলো আমরা এই ভেন ডায়াগ্রাম রিলেটেড পাবো। যেহেতু এখানে আমাদের যে বিসিএস পরীক্ষাগুলোতে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি ভেন ডায়াগ্রামের জন্য একটা আলাদা ক্লাস করব। অর্থাৎ এখানেও একটা ভেন ডায়াগ্রামের জন্য আলাদা ক্লাস করব। তবে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, শুধু সাধারণ গণিত আছে, তাদের জন্য ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে না। আজকের ক্লাসটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এইগুলো হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ আমাদের এই অধ্যায়টা সলভ করতে গিয়ে এই সমস্ত সূত্রগুলো আমার লাগবে। এটা তিনটার ক্ষেত্রে আমরা 3 ভেন ডায়াগ্রাম, যেটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে খুব একটা বেশি কাজে লাগে না, 2 ভেন ডায়াগ্রামটা লাগে। তো আমরা দেখব যে কি কি অঙ্ক আমরা এই সূত্রগুলোর সাহায্যে সমাধান করব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ নিচের 4টি প্রশ্ন সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো একটু এর বেসিক আমরা আবারও আলোচনা করি। আমরা বেসিক ক্লাসেও আলোচনা করেছি যে তালিকা পদ্ধতি হচ্ছে সেটের উপাদানগুলো চোখে দেখেই কি নির্ণয় করা যায়, অর্থাৎ সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকে, সেগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। আর এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে কি নির্দিষ্ট করে দেওয়া থাকবে না,
বৈশিষ্ট্য বা কোনো কিছু শর্ত দেওয়া থাকবে, সেই শর্তগুলো আমাদেরকে ফিল আপ করে আমরা তালিকা পদ্ধতি অর্থাৎ একদম যে চোখে দেখে যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে পাই সেগুলো নির্ণয় করতে হবে। তবে এটুকু বলি যে এই টপিকসটা অর্থাৎ এই যে আমরা তালিকা সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের সেটের সমস্ত ম্যাথ, বিশেষ করে বিসিএস এর অঙ্কগুলোতে দেখবেন সমস্ত কিছুই এই সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে। তার মানে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ না করলে আমরা অন্য ক্যালকুলেশন গুলো করতে পারবো না। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা ধরে ধরে আমি করার চেষ্টা করব যে কিভাবে করবেন। তবে আরেকটা বিষয় জানা প্রয়োজন, এখানে বাস্তব সংখ্যার কিছু আমার ইন্ডিকেটর কিভাবে প্রকাশ করে সেই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, যেগুলো আমরা বাস্তব সংখ্যায় পড়িয়েছিলাম। যে ন্যাচারাল স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, ন্যাচারাল স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা 1 2 3 এইটা আমরা দ্বারা প্রকাশ করেছি ডট ডট n। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড কি পূর্ণ সংখ্যা, তাহলে এই একটা জানতে হবে। ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা n হচ্ছে 1 2 3 অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কিভাবে মনে রাখবেন? জেড আমরা আমাদের ইংরেজি সিম্বলগুলো জেডে শেষ হয়, পূর্ণ হয় জেডে, এজন্য জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে, অখণ্ড। অর্থাৎ এখানে আমরা বলতে পারি +-1 +-2 ডট ডট +-n। আর কি হতে পারে? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর হচ্ছে বাস্তব সংখ্যা, আর হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ -ইনফিনিটিভ থেকে +-এর মধ্যে সমস্ত মানগুলো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। তাহলে এই তিনটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তার জন্য এই n, z এবং r এই তিনটা যদি আপনি বুঝতে না পারেন, মানে প্রথমে n, z, r কি এই তিনটা যদি চিহ্নিত করতে না পারেন বা এ সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো যে আপনি সেটের অঙ্কে ধরা খাবেন খাবেন খাবেন। কারণ বিসিএস এ দেখবেন ম্যাক্সিমাম এই শর্ত, এই তিনটা শর্তের মধ্যেই দেয়, অর্থাৎ x belongs to n অথবা x belongs to z অথবা x belongs to r। তাই আমাদেরকে একদম ভালোভাবে কি জানতে হবে। এজন্য আমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করিয়েছি, যাতে বাস্তব সংখ্যা এই বিষয়গুলো আমি প্রথম ক্লাসেই বুঝাইছিলাম যে কোনটা কোন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়। তো যে বিষয়টা আমাদের প্রয়োজন, দেখেন এইগুলো সবগুলোতেই n, n, z, n অথবা কোনো ক্ষেত্রে আরও দিতে পারে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ধরনের বাস্তব সংখ্যার যে সিম্বলগুলো কোনটা কি সেটা আপনাকে জানতে হবে যখন আপনি সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবেন। এবার আমরা আসি সমাধানে। ক নাম্বার সমাধান আমরা দেখি যে ক নাম্বারে কি বলা হয়েছে যে x belongs to n, n মানে অর্থাৎ x এর যে মানগুলো পাবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 3, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটা কি ধনাত্মক অখণ্ড সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলবো, 1 2 3 ডট ডট n পর্যন্ত যাবে। তাহলে এখানে দেখবেন যে এবং থাকার অর্থ হচ্ছে যদি কখনো এবং থাকে তার মানে আপনাকে বুঝতে হবে সেখানে দুটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। এবং থাকার মানে শুধু এই কন্ডিশন ফিল আপ করলে হবে না, এই কন্ডিশনও ফিল আপ করতে হবে, অর্থাৎ যেগুলো দুটো কন্ডিশনই ফিল আপ করবে সেগুলোই আমরা মান নিব। এখানেও এবং আছে, এখানেও এবং আছে, এখানেও এবং আছে, অর্থাৎ যে ক্ষেত্রে এবং থাকবে সেখানে আমরা দুইটা কন্ডিশনই ফিল আপ করবো। আর যে ক্ষেত্রে অথবা থাকবে সেক্ষেত্রে দুটোর যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলেই সেগুলোকে আমরা নিয়ে ফেলবো, অর্থাৎ দুটোর যে কোনো একটা হলেই হবে। কিন্তু এবং থাকার অর্থ হচ্ছে দুটো কন্ডিশনই ফিল আপ করবে সেই সংখ্যাগুলোই নিব। এখন দেখেন স্বাভাবিক সংখ্যা তার মানে 1 2 3 4 এই সংখ্যাগুলোই হবে। x স্কয়ার মানে ওই স্বাভাবিক সংখ্যাকে স্কয়ার করলে 9 এর চেয়ে বড় পাবো, স্কয়ার করলে 9 এর চেয়ে বড় পাবো, আবার কিউব করলে 130 এর চেয়ে ছোট পাবো। এইরকম সংখ্যাটাই হবে আমাদের এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমরা 1 থেকে শুরু করি। তাহলে 1 থেকে যদি আমরা শুরু করি তাহলে 1 এর উপর স্কয়ার করি, তাহলে প্রথমটা আমরা চেক করব। প্রথমটা যদি সঠিক হয় তবে আমরা দ্বিতীয়টাতে যাব, কিন্তু প্রথমটা যদি সঠিক না পাই তাহলে আমাদের দ্বিতীয়টাতে যাওয়ার কারণ নাই। কারণ বলেছি যে দুটো কন্ডিশনই ফিল আপ করতে হবে। আগে প্রথম কন্ডিশন ফিল আপ যদি না হয় তাহলে কি আমার দ্বিতীয় কন্ডিশনে যাওয়ার দরকার আছে? না। অর্থাৎ আমরা প্রথম কন্ডিশন দেখি যে n স্কয়ার করলে 1 হয়, তাহলে 1 হলে এটা বলা হয়েছে স্কয়ার করলে যেন 9 এর চেয়ে বড় পাওয়া যায়। 1 কি 9 এর চেয়ে বড়? না। আমরা দ্বিতীয়তে যাই, 2 স্কয়ার করি তাহলে 4, এটাও 9 এর চেয়ে ছোট।
9 এর চেয়ে ছোট। এবার 3 স্কোয়ারে যাই, 3 স্কোয়ার হচ্ছে 9, এটাও 9 এর সমান, 9 এর সমান, কিন্তু আমাকে বলেছে 9 এর চেয়ে বড় সংখ্যা হইতে হবে। তার মানে 1, 2 এবং 3 এই তিনটা আমরা নিতে পারবো না। এবার আসি 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করলে আমরা পাবো 16, 4 এর উপর স্কোয়ার করলে 16, যেটা 9 এর চেয়ে বড়, এইটা হচ্ছে কারেক্ট। তাহলে কারেক্ট মানে কি আমরা 4 নিয়ে ফেলবো? না, প্রথম কন্ডিশনটা ফিল আপ হয়েছে, প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে মানে আমরা দ্বিতীয় কন্ডিশনে যাব, 4 এর কিউব করব। তাহলে 4 এর কিউব করব, 4 এর কিউব করলে 4 4 16, 4 16 64, 64 যেটা 130 এর চেয়ে ছোট, 130 এর চেয়ে ছোট, মানে এইটা কারেক্ট। তার মানে এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে, তার মানে আমাকে দুটো কন্ডিশনই ফিল আপ হইতে হবে। এবার 5 এ যাই, 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, স্কোয়ার হচ্ছে 125, সরি 5 এর উপর স্কোয়ার হচ্ছে 25, যেটা 9 এর চেয়ে বড়। তাহলে 5 এর উপর স্কোয়ার হচ্ছে 9 এর চেয়ে বড়, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে। এবার দ্বিতীয় কন্ডিশনে যাব, দ্বিতীয় কন্ডিশনে 5 এর উপর কিউব করব, 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, 125 কিন্তু 130 এর চেয়ে ছোট, অর্থাৎ এই কন্ডিশনটাও ফিল আপ হয়েছে। তাহলে আমরা 1 2 3 4 5 করে গিয়েছি। আমি আবারও চেক করবো এভাবে, তাহলে 6 এর উপর যাব, 6 স্কোয়ার করলে 36, যেটা অবভিয়াসলি 9 এর চেয়ে বড়, কিন্তু 6 এর উপর কিউব করলে 216 পাই, যেটা 130 এর চেয়ে বড়, এইটা আমার ফিল আপ হয়নি। তার প্রথম কন্ডিশন ফিল আপ হলেও দ্বিতীয় কন্ডিশন ফিল আপ হয়নি, যেহেতু এবং আছে দুটো কন্ডিশনই ফিল আপ করতে হবে, তাই এই মানটাও আমরা নিতে পারবো না। আর পরের গুলো তো আমাদের হবেই না, কারণ এইটাই যেহেতু হয়নি, তাহলে পরের গুলোর কিউব করলে কখনোই 130 এর চেয়ে ছোট পাবো না। তাই এখানে আমাদের কাঙ্ক্ষিত সেট পাবো, আমরা সেটটা পাবো হচ্ছে 4 এবং 5, অর্থাৎ 4 এবং 5 এই দুটো আমরা সেট পাবো। তাহলে দেখেন এইভাবে আমরা কন্ডিশনগুলো ফিল আপ করব, ফিল আপ করার পর এবং যদি থাকে তাহলে দুটো কন্ডিশন যদি পূরণ হয় তাহলে আমরা এই মানগুলো নিতে পারবো। তাহলে আমাদের প্রথম ক নাম্বারের অ্যান্সার হচ্ছে 4 এবং 5 নাম্বার। কি বলা হয়েছে যে x বিলংস টু z, তাহলে ওই যে বললাম আপনি যদি z না চিনেন তাহলে সেট ফাংশনের বড় একটা বিপদে পড়ে যাবেন। তাহলে z হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, z কি পূর্ণ সংখ্যা, কোন পূর্ণ সংখ্যা? ধনাত্মক ঋণাত্মক দুটোই পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে n প্লাস গুলো পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, কিন্তু z হচ্ছে ধনাত্মক অথবা ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তার মানে এখানে ঋণাত্মকের বিষয়টাও আমাদের কাউন্ট করতে হবে। তাহলে x বিলংস টু z, তাহলে জেডটা কি প্লাস এবং মাইনাস পূর্ণ সংখ্যা, 1 2 3 গুলো প্লাসও হইতে পারে আবার মাইনাসও হইতে পারে, এইটুকু আমরা বুঝে ফেললাম যে এখানে মাইনাসের বিষয়টাও আছে। এখন ওইরকম কন্ডিশন আমাদের রয়েছে, এক্স স্কোয়ার ইজ এক্স স্কোয়ার করলে তার মানটা 5 এর চেয়ে বড় পেতে হবে, আবার কিউব করলে যেন 36 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ 36 এর সমান অথবা ছোট হয়। দেখেন মোটামুটি এইরকম টাইপেরই অঙ্ক, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে n আর ডিফারেন্সটা হচ্ছে z, এটার জন্য দেখেন কত ডিফারেন্স হয়। তাহলে আমরা পেলাম কি প্লাস মাইনাস 1, আমাদেরকে দুটো বিষয় নিয়েই কাজ করতে হবে, দুটো বিষয় নিয়ে কাজ করতে হবে, যেহেতু এবং আছে তাহলে আমাদের প্রথম কন্ডিশনে আমরা আসি, প্রথম কন্ডিশন ফিল আপ হলে আমরা তাহলে প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে, যেটাই করি মাইনাসের উপর স্কোয়ার করলেও কি হবে প্লাস হবে, তাহলে 1ই পাবো। তাহলে প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে 1 পাওয়া যাবে, যেটা 5 এর চেয়ে ছোট, এইটা আমরা নিতে পারবো না, এটা আমরা কি পারবো নিতে পারবো না। তাহলে যেহেতু প্রথম কন্ডিশন ফিল আপ হয়নি তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশনে যাওয়ার কোনো দরকার নেই। এবারে পরেরটা যাই, প্লাস মাইনাস 2, মানে স্কোয়ার করলে আমরা কি পাবো প্লাসই পাবো, স্কোয়ার করলে আমরা মাইনাসেরও প্লাস পাবো, তাহলে এখানে 4 পাবো, যেটাও 5 এর চেয়ে ছোট। তার মানে প্লাস মাইনাস অনও নিতে পারবো না, প্লাস মাইনাস 2 নিতে পারবো না, কারণ প্রথম কন্ডিশনই ফিল আপ করিনি। দ্বিতীয় কন্ডিশন ফিল আপ হয়েছে কি হয়নি আমাদের এখানে আর যাওয়ারই দরকার নেই, কারণ এখানে দুটো কন্ডিশনই ফিল আপ করতে হবে। এখন প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 এর উপর যখন স্কোয়ার করব, প্লাস মাইনাস 3 এর উপর যখন স্কোয়ার করব তখন কোন মানটা পাবো? 9 পেলাম। প্লাস মাইনাস 3 এর উপর যখন স্কোয়ার করব তখন আমরা 9 পাবো, যেটা 5 এর চেয়ে কি বড়। এইটা আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে। তাহলে প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে মানে আমরা দ্বিতীয় কন্ডিশনে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে এই ক্ষেত্রে
দ্বিতীয় কন্ডিশনে +3 -3 দুটোই কিন্তু আমাদের এখানে প্রযোজ্য হচ্ছে, 9 এর চেয়ে 5 এর চেয়ে বড় হচ্ছে। এবার আমাদের কি যাব, দ্বিতীয় কন্ডিশনে যাব। দ্বিতীয় কন্ডিশনে একসাথে প্লাস মাইনাস কিউব করতে পারবো না, কারণ প্লাসের উপর কিউব করলে প্লাস পাবো, আবার মাইনাসের উপর কিউব করলে কি পাবো, মাইনাস পাবো। এজন্য আমরা +3 উপর কিউব করি আগে, যেহেতু এই ক্ষেত্রে প্লাসও প্রথম কন্ডিশনে কি প্লাস মাইনাস দুটোই ফুলফিল হয়েছে, কিন্তু দ্বিতীয় কন্ডিশনে প্লাস মাইনাস ফুলফিল হচ্ছে কিনা আমরা আলাদা করে সেটআপ করতে হবে, কারণ এই ক্ষেত্রে হয়েছিল কি প্লাস মাইনাসের স্কোয়ার যেটাই করি মান আমি প্লাস পাবো, কিন্তু প্লাস মাইনাসের কিউব করলে একই মান পাওয়া যাবে না, প্লাসের কিউব করলে প্লাস পাবো, মাইনাসের কিউব করলে মাইনাস পাবো। এই জন্য আমাকে আলাদা আলাদা করতে হবে। +3 উপর আমি কিউব করব, +3 উপর কিউব করলে আমি পাবো হচ্ছে 27। +3 উপর কিউব করলে কি পাবো, 27, যেটা 36-এর চেয়ে ছোট, অবশ্যই ছোট হতে পারে অথবা সমান, এই ছোট, তার মানে এই কন্ডিশনটাও ফিল আপ হয়েছে। তার মানে আমরা +3-এর কন্ডিশনটা ফিল আপ হয়েছে, এটুকু আমরা বলতে পারি। এটা উপরে নিলাম, +3-এর কন্ডিশনটা কি হয়েছে, ফিল আপ হয়েছে। আবার -3-এর উপর কিউব করার অর্থ হচ্ছে -27 ইজ লেস দ্যান 36। তাহলে -27 তো 36-এর চেয়ে অবভিয়াসলি ছোট, তাহলে এই কন্ডিশনটাও ফিল আপ হয়েছে। তার মানে আমি +3ও পেলাম, -3ও পেলাম। এইভাবে আমাদের কন্ডিশনটা ফিল আপ করতে হবে। এবার নেক্সট আসি, +-4 নিচ্ছি, প্লাস মাইনাস কি নিচ্ছি, 4 নিচ্ছি, এর উপর স্কোয়ার করি, তাহলে +16, যেটা 5-এর চেয়ে ছোট। ঠিক আছে, +4ও কাজ করছে, আবার -4ও কাজ করছে। এখন দ্বিতীয় কন্ডিশনে যাই, +4-এর উপর কিউব অর্থাৎ কত, +4-এর উপর কিউব মানে 4 4 16, 4 16 64। দেখেন এই 64 কি 36-এর চেয়ে ছোট, কিউব করলে তার মানটা অবশ্যই 36-এর সমান অথবা ছোট পেতে হবে। এই 64 কি 36-এর চেয়ে ছোট না, যেটা 36-এর চেয়ে বড়, তাহলে এইটা কিন্তু আমার কাজে লাগছে না। এই কন্ডিশন মানে +4 প্রথম কন্ডিশনে ফিল আপ হলেও দ্বিতীয় কন্ডিশনে ফিল আপ হয়নি, তার মানে +4 এখানে নেওয়া যাবে না, +4-এর মানটা পাবো না। এখন -4টা আমরা কন্ডিশনটা ফিল আপ করি, -4-এর উপর কিউব করলে -64, যেটা অবভিয়াসলি 36-এর চেয়ে ছোট, যেটা 36-এর চেয়ে ছোট বা সমান, যেটা কি 36-এর চেয়ে ছোট, তার মানে মাইনাসের মানটা অবশ্যই এখানে নিতে পারছি, তার মানে এখানে -4। তাহলে এই কন্ডিশনটা আমরা পেলাম। এখন আপনি বলেন তো, +4ই যদি না হয়, +4 যদি না হয়, +5-এর উপর কিউব করলে কি সেটা 36-এর উপর চেয়ে ছোট হবে? সম্ভবই না। এই প্রথম কন্ডিশন কিন্তু ফিল আপ হচ্ছে, প্রথম কন্ডিশন প্লাস মাইনাস ইনফিনিটি পর্যন্ত ফিল আপ হবে, কারণ এই যে 3-এর পর থেকে যতগুলো স্কোয়ার করব সবগুলোই 5-এর চেয়ে বড় হবে, এতে অর্থাৎ 4 থেকে ইনফিনিটি পর্যন্ত স্কোয়ার করলে কি পাওয়া যাবে, সবগুলোই 5-এর চেয়ে বড় পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্লাসের যে মানটা নিচ্ছি সেটা দ্বিতীয় কন্ডিশনে ফিল আপ হবে না, কেন, 4-এর উপর 3-এর চেয়ে বেশি যদি আমরা নেই, তাহলে সে মানগুলো আবার 36-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এইখানে শুধু প্লাস মানগুলোর +3টাই কাউন্ট হবে। এছাড়া যদি 4-এর উপর কিউব করে 64 হয়, 5-এর উপর কিউব করলে আরো বেশি হবে, 6-এর উপর কিউব হলে আরো বেশি হবে, তার মানে আর কোনো স্কোপ নাই যেটা 36-এর চেয়ে ছোট হতে পারে। এজন্য আর কোনো প্লাস মান আমরা নিব না। আমরা চোখে দেখে অনেকেরই কনফিউশন আসতে পারে, কিন্তু আপনি ভালো করে বুঝেন, আমাকে দ্বিতীয় কন্ডিশন মানে এখানেও +4-এর কন্ডিশন, এখানেও +4-এর কন্ডিশন দুটোই মিলতে হবে, কিন্তু প্রথম কন্ডিশন মিলছে, কিন্তু প্লাসের ক্ষেত্রে দ্বিতীয় কন্ডিশন মিলছে না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে প্রথম কন্ডিশনও মিলছে আবার দ্বিতীয় কন্ডিশনও মিলছে, তাহলে আমি শুধু মাইনাসটা নিব। এখন দেখেন তো, কোনো কিছুর উপর মাইনাস করা, কোনো কিছুর মাইনাসের উপর কিউব করা মানে মানটাও আমি মাইনাস পাবো, আর মাইনাস মানটা যত বড় হোক না কেন সেটা কখনো +1-এর চেয়েও সে বড় হইতে পারবে না। মাইনাস মান যদি 1 কোটিও হয় সেটা কখনো +1-এর চেয়েও বড় হইতে পারবে না। সো আমরা বলতেই পারি যে -4
প্রথম কন্ডিশন তো -4 হোক আর +4 হোক, ইনফিনিটিভ পর্যন্ত, প্লাস মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত ফিল আপ হচ্ছে, তার মানে প্লাসেরটা ফিল আপ হলেও এটা হয় না, তাহলে আমি প্লাসের বিষয় বাদ। তাহলে মাইনাস তো ফিল আপ হচ্ছেই, -4ও ফিল আপ হবে, -5ও ফিল আপ হবে, -6ও ফিল আপ হবে ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত স্কোয়ার করলে সেটা 5-এর চেয়ে বড় হবে, এইটা মাইনাস ইনফিনিটিভ। আবার মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত কিউব করলেও সেটা 36-এর চেয়ে ছোট হবে, সে মানটা 36-এর চেয়ে ছোট হবে। কেন? কারণ কিউব করলে যার উপরে আমি কিউব করি না কেন মানটা আমি মাইনাস পাবো, মানটা পাবো মাইনাস, আর মাইনাস মানটা অবশ্যই 1-এর চেয়েও সে ছোট, সে অবভিয়াসলি 36-এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, -4 -5 -6 ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত যায় না, যায়। তো আমরা সংখ্যা রেখায় যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তখন আমরা প্লাসটাকে ডানে রাখি, যেহেতু আমরা নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা রেখাকে আমরা এখানে 0 এখানে প্লাস রাখি এখানে মাইনাস রাখি, তাহলে আমরা কি বলতে পারি যে -6 -5 -4 -2 -2 তো হচ্ছে না, -3 -4 আর হচ্ছে -3, আর এখানে আমরা ডট 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 আকারে মাইনাস ইনফিনিটিভ দেবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের সংখ্যা, অর্থাৎ এইটার সমাধান। তাহলে এটা খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ এই চারটার মধ্যে সবচাইতে একটু পেঁচালো হচ্ছে এইটা, এই জিনিসটা ভালো করে বুঝবেন। আমি একদম ধরে ধরে বুঝালাম কেন প্লাস একটাই হচ্ছে আর মাইনাস অফুরন্ত হচ্ছে। আশা করি আপনাদের সমস্যা হবে না, তারপরেও যদি সমস্যা হয় ভিডিওটা পজ করে দেখবেন, খুব সহজে বুঝতে পারেন। একদম দুটো কন্ডিশনই ফিল আপ করতে হবে, একটা কন্ডিশন ফিল আপ হয়েছে কিন্তু পরের কন্ডিশনটা ফিল আপ হয়নি। গ নাম্বারটা আমরা দেখি, গ নাম্বারে কি বলেছে, x বিলংস টু n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা, x 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তার মানে 36-এর গুণনীয়কও হইতে হবে এবং 6-এর গুণিতকও হইতে হবে, তার মানে দুটোই ফিল আপ করতে হবে। দুটোই যেখানে ফিল আপ করবে সে মানগুলো আমরা নিব এই ক্ষেত্রে, অর্থাৎ এর তালিকা পদ্ধতি প্রকাশ করতে। এখন গুণনীয়ক এবং গুণিতক এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে ভেজাল লাগে এবং আমারও ভেজাল লাগতো, অর্থাৎ গুণনীয়ক বা গুণিতক কোনটা এটা আমার পরীক্ষার হলে ভেজাল লেগে যেত। আর এই গুণনীয়ক গুণিতকে ভেজাল লাগাইলেই কিন্তু এ ধরনের অঙ্কে যা কিছুই জানেন না কেন আপনার একটা অঙ্ক মিলবে না। তো আমাদের এই প্যাচটা কি করতে হবে, ভাঙতে হবে, গুণনীয়ক এবং গুণিতকের প্যাচটা ভাঙতে হবে। সহজভাবে মনে রাখবেন, গুণিতক মানে না, গুণিতক মানে গুণ, গুণিতক মানে কি গুণ, গুণিতক 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 এভাবে মনে রাখবেন। গুণিতক মানে গুণ আর গুণনীয়ক মানে ভাগ, এটা দেখেন, গুণিতক মানে গুণ একটা মনে রাখবো, গুণিতক গুণিতক মানে গুণ, আর গুণনীয়ক মানে এটাও তো গুণের মতো কিন্তু গুণিতক মানে গুণ, একটা মনে রাখবো, আর গুণনীয়ক মানে ভাগ। এখন দুটো কি মনে রাখার দরকার আছে, দুটো মনে রাখলে ভুলে যেতে পারি, তাহলে আমরা একটা মনে রাখবো, অর্থাৎ গুণনীয়ক এবং গুণিতকে গুণ এবং ভাগের কাজ, ভাগের খেলা হবে, এইটুকু মনে রাখবেন। প্রথমত গুণনীয়ক এবং গুণিতকে গুণ এবং ভাগের খেলা, এইটুকু মনে রাখবো। এবার মনে রাখবো গুণিতক মানে গুণ, তাহলে অল্টারনেটিভ বাকিটা কি, গুণনীয়ক মানে ভাগ, তার মানে আমরা একটা মনে রাখলেই হচ্ছে, তাহলে আমার পেঁচাল মানে ভেজালটা লাগবে না। তাহলে গুণনীয়ক গুণিতক মানে গুণ এবং ভাগের খেলা, গুণিতক মানে গুণ আর গুণনীয়ক মানে ভাগ, তার মানে গুণিতক মানে গুণ, ওই সংখ্যাকে গুণ করে করে যেগুলো আমরা পাবো, তার মানে এইটাকে এই 6-এর গুণিতক কিনা, যার গুণিতক বের করবে তাকে আমরা গুণ করে করে যাব, আর যার গুণনীয়ক বের করব তাকে ভাগ করে, যে সংখ্যা দ্বারা ভাগ করব তাকে ভাগ করে করে আসব। তার গুণনীয়ক হচ্ছে ভাগ করে করে যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে গুণনীয়ক, আর গুণিতক মানে গুণ করে করে যে মানগুলো পাবো সেটা গুণিতক। দেখেন তো ভেজালটা মিটছে কিনা। তার প্রথম কাজ হচ্ছে আমি মনে রাখবো গুণিতক গুণনীয়ক মানে গুণ ভাগের খেলা, গুণিতক মানে গুণ করে করে যাব, আর আমার মনে দরকার নেই, গুণিতক মানে গুণ করে করে যাব আর গুণনীয়ক মানে অল্টারনেটিভ ভাগ করব। এখন ক্লিয়ার হয়নি, আমি উদাহরণের সাহায্যে অর্থাৎ এইগুলো দুটোর মাধ্যমে আমরা ক্লিয়ার করছি। দেখেন 36-এর গুণনীয়ক, আমরা 36-এর কি বের করব, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, গুণনীয়ক মানে আমরা ভাগ করে করে যাব, গুণনীয়ক মানে কি ভাগ, গুণিতক মানে যেহেতু গুণ তাহলে গুণনীয়ক মানে ভাগ, এটা অটো ভাগ হয়ে গেল। তাহলে 36-কে ভাগ করে করে আসবো, 36-কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1,
2 দ্বারা ভাগ করা যায়, আবার কি যায় 3 দ্বারা ভাগ করা যায়, মানে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 9 36, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়, 7 যায় না, 8 যায় না, 9, 4 9 36, 9 দ্বারা যায়, 10 যায় না, 11 যায় না, 12 যায়, 18 যায়, আর 36 যায়। তাহলে এইগুলো আমরা পাবো। তাহলে 36 এর গুণনীয়ক দেখেন ভাগ করে করে পেলাম, ভাগ করে করে কি পেলাম 1 2 3 4 6 9 12 18 এবং 34 ভাগ করে করে গুণনীয়ক পেলাম। এবার 6 এর গুণিতক, 6 এর গুণিতক, তাহলে এটাকে আমরা গুণ করে করে পাবো। গুণিতক মানে কি গুণ করে করে, তাহলে 6 এর গুণ করব, নামাতা পড়ব 6 12 18 24 30 36 42 ডট 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 ডট। দেখেন তো এটা কিন্তু অফুরন্ত পাওয়া যাবে। তাহলে এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে গুণনীয়ক সব সময় একটা নির্দিষ্ট পাবেন, একদম নির্দিষ্ট সংখ্যা পাবেন, কয়েকটা থাকবে নির্দিষ্ট, কিন্তু গুণিতক গুলো কখনোই নির্দিষ্ট হবে না। কারণ গুণ করে করে আমি তো 6 এর নামাতা একদম শেষ পর্যন্ত চলে যেতাম, এর কোনো সীমা আছে নাই। তাহলে গুণনীয়ক মানে ভাগ করে করে যে মানগুলো পাবো, আর গুণিতক মানে গুণ করে করে যেগুলো পাবো। তাহলে আমরা মনে রাখবো গুণিতক মানে গুণ করে করে পাবো, অপোজিট যেটা আছে সেটা ভাগ অটোমেটিক আমরা বুঝে ফেলবো। গুণিতক মানগুলো আমার গুণ করে করে যাব, আর অপরটা আমার মনে রাখার দরকার নাই, অল্টারনেটিভ উল্টাই দিব, শুধু মনে রাখবো গুণিতক গুণিতক মানে গুণ এবং ভাগের খেলা, যা শেষ। তাহলে এগুলো আমরা পেয়ে গেছি 6। আর গুণিতক অফুরন্ত ইনফিনিটি পর্যন্ত হয়, আর গুণনীয়ক হয় সসীম, মানে এটা হবে অসীম, এটা হবে সসীম। এখন পেয়ে গেলাম 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখান থেকে দুটোই মিল থাকবে, ওই সংখ্যাগুলি আমাদের কাজে লাগবে। তাহলে এখানে হচ্ছে 6, তাহলে এই সেটের সংখ্যা পাবে 6, আর কমন কি আছে 12 আছে, তাহলে 6 12, আর কি কমন আছে 18 আছে, তাহলে 18, আর আছে 36 আছে। তাহলে এবং মানেই তো কমন, এবং মানেও তো আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে কমন বিষয়টা দেখেছি, দুটোই ফিল আপ করেছে এরকম সংখ্যা 6 12 18 36। তাহলে আমাদের এই গুণনীয়ক এবং গুণিতক গ নাম্বারের অ্যান্সার হচ্ছে 6 12 18 36। গ নাম্বারে বলা হয়েছে যে x belongs to n such that x কিউব এর মান অর্থাৎ x কিউব ইজ গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 ইজ লেস দেন 264। তার মানে x belongs to n, n হচ্ছে কি ন্যাচারাল সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, 1 2 3 এগুলোর উপর কিউব করলে সে মানগুলো 25 এর চেয়ে বড় হবে, এবং টু দি পাওয়ার 4 করলে এর মানটা 264 চেয়ে ছোট হবে। তার মানে এইরকম টাইপেরই, শুধুমাত্র এখানে কিউব, এখানে টু দি পাওয়ার 4 দিয়েছে। তাহলে যেহেতু এখানে n, তাহলে আমি বারবার বলছি যে এই এন জেড এবং আর কি, অর্থাৎ সেট রিলেটেড কোনো সমস্যার সমাধানের আগে অবশ্যই এন জেড এবং আর সম্পর্কে ভালোভাবে জেনে অঙ্কগুলো করতে হবে। তাহলে এন হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা দেখি 1 দিয়ে করি। তাহলে প্রথম কন্ডিশন ফিল আপ করবো। তাহলে 1 কিউব করলে 1 কি 25 এর চেয়ে বড় না, 1 হচ্ছে 25 এর চেয়ে ছোট, এই জন্য আমি দ্বিতীয় কন্ডিশনে যাচ্ছি না। এবারে 2 কিউব করলে কত হয় 8 কি 25 এর চেয়ে বড় না, 8 25 এর চেয়ে বড় না, 25 এর চেয়ে ছোট, তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশনে যাওয়ার দরকার নেই। 3 কিউব হচ্ছে 27, তাহলে 27 অবশ্যই 25 এর চেয়ে বড়, তাহলে 25 এর চেয়ে বড়, তাহলে প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে। তাহলে 3 কিউব করলে 27 পাচ্ছি, যেটা 25 এর চেয়ে বড়, তাহলে প্রথম কন্ডিশনটা ফিল আপ হয়েছে। তাহলে এবং যেহেতু আছে, তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তাহলে এর পাওয়ার করি তো 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 করলে আমরা 3 কিউব হচ্ছে 27, আর 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। তাহলে 3 এর উপর টু দি পাওয়ার 4 করলে আমরা কি মান পাচ্ছি 81। তাহলে এই 81 মানটা কি 264 চেয়ে অবভিয়াসলি ছোট, তাহলে আমরা এই কন্ডিশন দুটোই ফিল আপ হচ্ছে। তাহলে এই 3 মানটা আমাদের এই কন্ডিশনের জন্য ফুলফিল হচ্ছে। তাহলে এবার 4 এর ক্ষেত্রে যাই।
4 কিউব, তাহলে 4 কিউব করলে কত হয় 64, যেটা আমার 25-এর চেয়ে বড়। তার মানে 3 থেকে যে মানগুলো আমরা বসাই, মানে 3 এর পরে সমস্ত মানে অবশ্যই 25-এর চেয়ে বড় হবে, কিন্তু এইটা কন্ডিশন হলে তো হবে না, আমাদের পরের কন্ডিশনটাও ফিল আপ করতে হবে, পাওয়ার করলে যেন আমার 264-এর চেয়ে ছোট হয়। তাহলে 4 এর উপর টু দি পাওয়ার 4 করি, তাহলে 4 এর উপর কিউব করলে হচ্ছে 64, 64-এর উপর আবার 4 দ্বারা গুণ করলে 4 4 16, আর 4 6 24, 25, 256। তার মানে 4 করলে কি হচ্ছে 256, তাহলে 4 এর উপর টু দি পাওয়ার 4 করলে 256, যেটা 264-এর চেয়ে ছোট, তার মানে এইটাও ফিল আপ হচ্ছে। 5 এর উপর কিউব করি, তাহলে 5 এর উপর কিউব করলে কি হয় 5 25-এ 5 5 25, 5 25-এ 125, অবশ্যই সেটা 25-এর চেয়ে বড় হবে, কিন্তু 5 এর উপর পাওয়ার করলে অবশ্যই সেটা কি হবে 5 5 125, 125-এর সাথে 5 গুণ করলে 5 5 25, 5 2 10, 10 2 12, 2 5 1 5 6, 625, 625, যেটা কখনোই কি ছোট না, 625 হচ্ছে 264-এর চেয়ে বড়, তার মানে এই মানটা হবে না, অর্থাৎ 5 এর প্রথমটা ফুলফিল হলেও দ্বিতীয়টা ফুলফিল হচ্ছে না, তার মানে দুটা কন্ডিশন আমাদের ফুলফিল আপ হতে হবে। যেহেতু এখানে একটা কন্ডিশন ফুল হয়েছে আর টু দি পাওয়ার 4 ফিল আপ হচ্ছে না, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না, তাহলে পরের গুলো অটোমেটিক্যালি কি 6 7 8 করলে এই 264-এর চেয়ে ছোট মানটা পাওয়া যাবে না, তার মানে আমরা এই যে 3 এবং 4 এখানে আমরা এই দুটো কন্ডিশনের জন্য শুধুমাত্র পাবো 3 এবং 4, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এইটা সেটের যত অঙ্ক সলভ করবেন এটা আপনি ব্যাকবোন ধরতে পারেন, কারণ ম্যাক্সিমাম সেটের প্রশ্নে বিসিএস এর এই সেট রিলেটেড যত প্রবলেম সলভ করবেন ম্যাক্সিমামই কি সরাসরি আপনাকে কি করবে, প্রশ্নকর্তা সরাসরি আপনাকে সেটের উপাদানগুলো দিয়ে দিবে না, সেটের উপাদানগুলো একটা বৈশিষ্ট্য দিবে, সে বৈশিষ্ট্যর আলোকে আপনার সেটের উপাদানগুলো বের করে নিতে হবে, তারপর বাকি যে ক্যালকুলেশনগুলো করতে দিবে সেইগুলো আপনি করবেন, ওইগুলো আপনি পারলেও যদি এরকম বৈশিষ্ট্য এন জেড আর এখান থেকে যদি আপনি সেটের উপাদানগুলো সঠিকভাবে বের না করতে পারেন তাহলে কিন্তু আপনি যত অঙ্কগুলোই জানেন আপনার অঙ্ক কিন্তু কাজে লাগবে না। সো এইটা খুব ভালোভাবে বুঝবেন, আশা করি আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে, তারপর এইভাবে আমরা কন্ডিশনগুলো ফিল আপ করবো, এবং থাকলে দুটো কন্ডিশন ফিল আপ করতে হবে অথবা থাকলে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, তাহলে দেখবেন যে খুব সহজে আপনারা সলভ করতে পারবেন। এবারে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তার মানে এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে, আমরা অল্টারনেটিভ এর আগে যেমন প্রশ্নটা করলাম যে সেট গঠন পদ্ধতি ছিল আমরা সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এবার উল্টাটা আছে তালিকা পদ্ধতি দেওয়া আছে সেটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তার মানে কি এখানে সুনির্দিষ্ট তথ্য দেওয়া আছে, সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া আছে, আমরা এটাকে একটা বৈশিষ্ট্যে ফেলবো, তার মানে আমাদের কি করতে হবে এই জিনিসগুলো দেখতে হবে, দেখে তাদের বৈশিষ্ট্যগুলো রিয়েলাইজ করতে হবে যে কোন বৈশিষ্ট্যটা ফেলা হয়েছে। তাহলে আসুন আমরা দেখি কিভাবে করি, তাহলে ক নাম্বারটা আমরা দেখি, ক নাম্বারে কোন বৈশিষ্ট্যটা আমরা খুঁজে পাই। তার প্রথম কাজ কি আমাদের এখান থেকে একটা বৈশিষ্ট্যটা বের করতে হবে, এটা হচ্ছে 3 5 7 9 11, তার মানে 2 করে বেড়েছে, এখানে 3 5 7 9 11 এটা সহজেই বুঝতে পারছেন যে এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে বিজোড়ের ক্যারেক্টারিস্টিক্স ফলো করেছে, এবং বিজোড়ের যেহেতু ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে তাহলে আমরা এইভাবে প্রকাশ করব, কিভাবে x বিলংস টু, এটা কি পূর্ণ সংখ্যা তো বলা যাবে না, পূর্ণ সংখ্যা তো মাইনাসও হইতে পারে, আবার বাস্তব সংখ্যা জেরো বলা যাবে না, যেহেতু 3 5 7 3 থেকে শুরু হয়েছে, তাহলে 3 থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে আমরা বলতে পারি কি ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, এখানে যেহেতু পূর্ণ সংখ্যা এবং যেগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে আমরা অবশ্যই এখানে কি দেব n দিব, এখানে কিন্তু জেড অথবা এই আর দিলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে such that x কি xটা কি হবে বিজোড় সংখ্যা, তাহলে x হচ্ছে কি বিজোড় সংখ্যা, x হচ্ছে বিজোড় সংখ্যা, এইটুকু করলে কি শেষ, মানে x belongs to n এটা ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত হবে, x হচ্ছে বিজোড় সংখ্যা, এটুকু করলে কি শেষ হবে, কারণ বিজোড় সংখ্যা তো 1 3 5 7 8 7 9 11 এভাবে কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলতে পারে, তাই তো, কিন্তু এখানে কি ইনফিনিটি পর্যন্ত চালানো হয়েছে না, একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দিয়েছে যে 3 থেকে 11 এর মধ্যে হতে হবে, তাহলে অবশ্যই এখানে আমার রেঞ্জটা দিতে হবে, এই রেঞ্জটা আমরা বিভিন্নভাবে দিতে পারি, একটা দিতে পারি কিভাবে যে 3 রাখতে পারি, 3
তিনের চেয়ে বড় অথবা সমান, তিনের চেয়ে বড় অথবা সমান, অথবা কি করতে পারি 11 চেয়ে ছোট অথবা সমান, এইভাবে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু একটু চেঞ্জ হইতে পারে, যেটা মানে এই রেঞ্জের আমরা এই ক্ষেত্রে যেহেতু কোনো ফিক্সড না, সেহেতু আমরা কি করব যে এই রেঞ্জটা যে এইটাই হবে তেমনটা না। আমি একটু ভালো করে বুঝাই, অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে। এইখানটার অ্যান্সারটা কিন্তু এক একজনের এক এক রকমের হতে পারে। কেমন হইতে পারে, আমি ধরে নিলাম কন্ডিশনটা এমন ভাবে ফেললাম, এই কন্ডিশন কিন্তু এই অনুযায়ী হইতে পারে যে 3-এর সমান অথবা বড়, তখন 3, এটা তো 3-এর সমান অথবা বড়, তার মানে এই কন্ডিশনের মধ্যে পড়ছে, অথবা 11-র সমান অথবা তার চেয়ে ছোট, এটা ইউজ করছি। এখন আমি যদি এইটা করি, এখানকে আমরা লিখি 1 লিখি, 1ও যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 1-এর চেয়ে কি এখানে সমান লিখতে পারবো না, এখানে যেহেতু 3 আছে, তাহলে 1-এর চেয়ে বড়, তাহলে 1-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা কোনটা, 3, তাহলে এই 3 চলে আসছে। আবার 13-র চেয়ে ছোট, 13 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে ইজ লেস দ্যান না দিয়ে মানে ইজ লেস দ্যান ইকুয়াল টু না দিয়ে আমরা শুধু ইজ লেস দ্যান দিলাম। তার মানে 13-র চেয়ে ছোট এই কন্ডিশন অনুযায়ী দেখেন 1-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 3, আর 13-র চেয়ে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 11। তার মানে এইটাও সঠিক, এইটাও সঠিক, যেটা করবে তার মানে এখানে x belongs to n such that x বিজোড় সংখ্যা, আর এই দুটো কন্ডিশনের যেটা যে লিখবে দুটোই সঠিক। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। নম্বরে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখব যে 1 2 3 4 6 9 12 18 এবং 36। তার মানে আমরা দেখছি যে এটা কোনো সিকোয়েন্স ফলো করেনি, কিন্তু এইখান থেকে একটা বিষয় দেখলাম যে একটু আগে আমরা দেখলাম যে গুণনীয়ক কি আর গুণিতকটা কি। গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো উৎপাদক পাচ্ছে এখানে, হ্যাঁ, 36কে যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, তার মানে এই লাস্ট যেটা আছে ওইটাকে দেখেন 18 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 12 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 9 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 6 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 4 দ্বারা, 3 দ্বারা, 2 দ্বারা, 1 দ্বারা। তাহলে এর আগে বলেছিলাম যে গুণনীয়ক মানে ভাগ, যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে গুণনীয়ক। ওইগুলো লাস্টের যে সংখ্যা এইগুলো দ্বারা ভাগ করা যায়, যখন ভাগ করা যাবে তখন কি হবে, গুণনীয়ক হবে। আর যদি গুণ করে করে যেত, যে মানে 2 4 6 8 এগুলো হচ্ছে গুণিতক, তাহলে এটা আমরা বুঝতে পারছি কার গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, মানে যাকে ভাগ করা যাবে। এখন এই 2-কে কি 36 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু 36-কে এই বাকি সমস্ত সংখ্যা দ্বারা, মানে সব সংখ্যা দ্বারা, 36 দ্বারাও তো ভাগ যাবে, তার মানে 36-কে সব সংখ্যা দ্বারা কি করা যাবে, ভাগ করা যাবে। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে 36-এর গুণনীয়ক, এবং এখানে আর কোনো বৈশিষ্ট্য নাই, কারণ কোনো রেঞ্জ নাই। 36-এর গুণনীয়ক বলার অর্থই হচ্ছে এই সংখ্যাগুলোই পাওয়া যাবে, এর চেয়ে আর সংখ্যাগুলো পাওয়া যাবে না, এর চেয়ে কম বা বেশি পাওয়া যাবে না। তার মানে আমরা এখানে বলতে পারি যে x belongs to, এখানেও কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে, x belongs to n such that x হচ্ছে কি 36-এর গুণনীয়ক। শেষ। তাহলে x belongs to n such that x হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে এইটাই হচ্ছে আমাদের ক্ষয়ের জন্য आंसर। আমরা দেখি গয়ের কি ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, 4 8 12 16 20 24 28 32 34 40। তার মানে আমরা কি পাচ্ছি, সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে 4-এর গুণিতক, মানে 4 করে 4-এর নামাতা। গুণিতক মানে ওই সংখ্যার নামাতা পড়বে তাহলেই হয়ে যাবে। তার মানে 4 8 12 যেহেতু ওইভাবে গেছে, গুণ করে করে গেছে, তাহলে আমরা এটা সহজে বুঝতে পারছি এখানে কোন ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে, এটা হচ্ছে গুণিতকের ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে। তাহলে আমরা ওইভাবে আগের মতো করে লিখি যে x belongs to, এটাও ন্যাচারাল নাম্বার, এখানে মাইনাসের কোনো প্রশ্ন নাই, মাইনাস প্লাস আসলেই হয় পূর্ণ সংখ্যা আসবে না হয় বাস্তব সংখ্যা আসবে। এখন আমরা কি করব, স্বাভাবিক সংখ্যা, x কি হবে 4-এর গুণিতক, 4-এর গুণিতক, শেষ, তাই তো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন, আমরা যখন একটু আগে বললাম না যে গুণনীয়কের কিন্তু একটা ফিক্সড হয়, গুণনীয়কের যে সেটটা পাওয়া যায় সেটা কিন্তু সসীম হয়, কিন্তু গুণিতকের সেট কিন্তু সসীম হয় না। কারণ কি, এই 4 থেকে আপনি গুণ করতে করে জানতো আপনি অনেক পর্যন্ত যাবেন, ইনফিনিটি পর্যন্ত 4-এর গুণিতক পাবেন, কিন্তু 36-কে ভাগ করা যায়, এর 4 এ ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে, 36-কে ভাগ করা যায় এ ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না। তার মানে গুণনীয়ক হয় ফিক্সড, কিন্তু গুণিতক ফিক্সড না। যেহেতু ফিক্সড না, আমরা যদি শুধু x belongs to n such that x এর 4-এর গুণিতক বলি, তাহলে কিন্তু এই 4 8 12 ডট 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 মানে চলতে থাকবে,
চলতে থাকবে। 100 কি 4 এর দ্বারা ভাগ হয় না, 100 হবে, আরো চলতে থাকবে। তাহলে অবশ্যই এখানে আমাকে রেঞ্জটা উল্লেখ করে দিতে হবে। শুধু এইটুকু লিখলে হবে না, আমি বারবার বলছি এখানে ফিক্সড না, একদম ফিক্সড না। এই 4 এর গুণিতক কোনো ফিক্সড সংখ্যা না, কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া আছে 40 পর্যন্ত। 44 কি 4 এর গুণিতক না? 40। আর 48 কি 4 এর গুণিতক না? তাহলে তো আমরা ওইগুলো দিতে পারি, কিন্তু তারা 40 পর্যন্ত দিচ্ছে। তাহলে অবশ্যই এখানে একটা রেঞ্জ উল্লেখ করে দিতে হবে। কি রেঞ্জ উল্লেখ করতে হবে? এখানে রেঞ্জ উল্লেখ করতে হবে x 4 এর গুণিতক। ওই আবার ভাবে এখানে কি লিখবো? 4 এর চেয়ে বড় বা সমান, 4 এর চেয়ে বড় বা সমান x is less than or equal to 40, অথবা এটাকে আমরা বলতে পারি 4 এর চেয়ে বড় অথবা সমান is less than or equal to, এখানে আমরা লিখতে পারি 44 এর চেয়ে ছোট, এটা আমরা লিখতে পারি। তার মানে কি দুটো কন্ডিশনই সঠিক। যখন ইকুয়াল টু দিব তখন সমান সমান দেব, আর যদি ইজ লেস দ্যান দেয় তাহলে পরেরটা নিব। তার মানে 44 এর চেয়ে ছোট 4 এর গুণিতক হয় 40, তার মানে এই কন্ডিশনটা ফিল আপ করছে। তার মানে এইটাকে আমরা এই জন্য কি করলাম, এটাও সঠিক হবে, এটাও সঠিক হবে। এখন পরীক্ষার্থী কি এমসিকিউ যদি অপশন হয় তাহলে দুটোর একটা থাকবে, আর রিটেনের ক্ষেত্রে পরীক্ষার্থী এটা দিলেও মার্কস পাবে, আবার এইটা দিলেও মার্কস পাবে। তাহলে আমরা এটা পেলাম x বিলংস টু n, x 4 এর গুণিতক, 4 এর মান এই রেঞ্জের যে কোনো একটা আমরা বসাবেন। তাহলে আপনারা এই যে 3 নম্বরে যেটা ক্যারেক্টারিস্টিক্স বুঝে ফেললেন। এটা হচ্ছে বিজোড়, এটা আমরা দেখলাম গুণনীয়কের ক্যারেক্টারিস্টিক্স, আর এখানে আমরা পেলাম গুণিতকের ক্যারেক্টারিস্টিক্স। পরে বলা হয়েছে যে +-4 +-5 +-6, এটাতেই অনেকেই সমস্যায় পড়তে পারে, এটাতে অনেকে কি পড়তে পারে, সমস্যায় পড়তে পারে। তাহলে যেহেতু প্লাস মাইনাসের বিষয় আছে, তাহলে আমরা প্রথম কাজ দিব x বিলংস টু, x এর মানটা আমরা z দিব, x এর মানটা z দিব, পূর্ণ সংখ্যা অথবা রিয়েল নাম্বারও দিতে পারি। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আকারে দেওয়া হচ্ছে প্লাস মাইনাস, সেহেতু আমরা কি দিতে পারি, জেডটা আমরা দিতে পারি পূর্ণ সংখ্যা। এখানে +-4 +-5 +-6, এখানে ফ্র্যাকশন উল্লেখ করা হয়নি। যেহেতু ফ্র্যাকশন উল্লেখ করা হয়নি সেহেতু আমরা এখানে বলতে পারি জেড। এখানে আর ন্যাচারাল নাম্বার দেওয়া যাবে না, স্বাভাবিক সংখ্যা দেওয়া যাবে না, কারণ এখানে মাইনাসের বিষয় আসছে। ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যায় মাইনাস কখন আসবে না, তাহলে x বিলংস টু জেড, সাজ দ্যাট। এবার যখনই প্লাস মাইনাস আসবে তখন আপনি এটুকু আইডিয়া করবেন, মানে আপাতত আইডিয়া করবেন যে একটা স্কোয়ার একটা কিউব, অথবা একটা কিউব একটা টু দি পাওয়ার 4, এরকম টাইপের দুটো কন্ডিশন হবে, একই রকম কন্ডিশন কখনো ফিল আপ করবে না। আর এটার রেঞ্জ দেখবেন, এটার স্কোয়ার করবেন আর এটার স্কোয়ার বা কিউব করবেন, মানে এইটার রেঞ্জ আর এইটার রেঞ্জের মধ্যে ফেলবেন। তাহলে কি দাঁড়ায়, আমরা একটু বের করি। একটু আগে আমরা দেখাইছিলাম যে আমরা যদি স্কোয়ার করি তাহলে +-4 এর উপর স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 16 পাচ্ছি। তাহলে রেঞ্জটা কি হবে, x এর রেঞ্জটা আমরা মিনিমাম, x এর রেঞ্জটা কি হবে আগের মতো, x such that x এর রেঞ্জ হবে 4 এর চেয়ে বড়, x এর স্কোয়ার, স্কোয়ারটা কি হবে 16 চেয়ে বড় বা সমান, 16 চেয়ে বড় বা সমান। x স্কোয়ার করলে তার রেঞ্জটা 16 চেয়ে বড় বা সমান, এবং তাহলে এটা তো আমরা পাচ্ছি, স্কোয়ার করলে আমরা 16 চেয়ে বড় বা সমান পাচ্ছি। আর এই ক্ষেত্রে আমরা দেখি তো +-6 এর কিউব, তাহলে +6 এর কিউব যদি করি তাহলে 6 6 36, 6 6 36, 3 6 18, 19 20 21, 216 পাচ্ছি। তাহলে 216 পাচ্ছি। আবার -6 এর কিউব করলে পাবো -216, তার মানে +216 চেয়ে ছোট বা সমান, আবার -216 চেয়েও কি ছোট বা সমান। তার মানে আমরা এটা বলতে পারি না x কিউব ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 216, অর ইকুয়াল টু কি 216। তাহলে এই কন্ডিশনটা আমরা ফেলতে পারি। তাহলে যখনই প্লাস মাইনাস আকারে থাকবে তখন আমরা এটা জেড দিব, আর ইমাজিন করব যেন স্কোয়ার আর কিউবের ডিফারেন্সটা এরকম হয়। তাহলে দেখেন x স্কোয়ার পেলাম,
স্কোয়ার করলে কি পাবো, 16 চেয়ে বড় পাবো, 16 চেয়ে কি পাবো, বড় পাবো। তার মানে আমাদের এই রেসটা হচ্ছে কিনা, এটাকে আমরা বের করি তো। 3 করলে কি হবে, 3 স্কোয়ার করলে হচ্ছে না, তাহলে প্লাস মাইনাস 4 এর উপর স্কোয়ার করলে, আমি +4 আর -4 আমি একটু বড় হচ্ছে, তবু আমি এটা একটু কি করি, একটু ক্লিয়ার করি। তাহলে +4 এর উপর স্কোয়ার, তাহলে 16, এটা ফুলফিল হচ্ছে। আবার 4 এর উপর কিউব 64, এটা 216 চেয়ে ছোট। এবার 5 এর উপর স্কোয়ার মানে 25, 5 5 25, যেটা 16 চেয়ে বড়। আবার 5 এর উপর কিউব 125, যেটা 216 চেয়ে ছোট। মাইনাসের ক্ষেত্রে এটা 25, আবার -5 এর কিউব, তাহলে এটা হচ্ছে 125, -125, যা 216 চেয়ে ছোট। এবার +-6, এই দুটো তো একই জিনিস, 36, এটা ফুলফিল হচ্ছে, যেটা 16 চেয়ে বড়। আবার +6 এর উপর কিউব, এর মান হচ্ছে 216, যেটা 216 সমান বা 216 চেয়ে ছোট। আর -6 এর উপর কিউব -216, সেটাও ছোট। এরপরে কি মান হবে, 7 দেন তো, 7 দিলে কি হচ্ছে, 216 চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার মানে 4 5 6, 4 5 আর 6, এই তিনটা কন্ডিশন যেহেতু এখানে আছে, তাহলে এই কন্ডিশনটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের आंसर হচ্ছে x such that x belongs to z, x স্কয়ার, অর্থাৎ স্কয়ার করলে সেগুলো 16 চেয়ে বড় বা সমান হবে, আবার কিউব করলে ওই সংখ্যাকে কিউব করলে 216 চেয়ে ছোট বা সমান হবে। তাহলে আমাদের এইভাবে আমরা কি দেখলাম, তালিকা পদ্ধতি আছে, আমরা সেট গঠন পদ্ধতি করলাম। তাহলে এই দুটো বিষয় কিন্তু একদম সেটের বেসিক বিষয়, মৌলিক বিষয়। আমরা প্রথম দিন যখন বেসিক আলোচনা করেছিলাম তখন দেখাইছিলাম যে সেট প্রকাশের পদ্ধতি ছিল দুইটা, একটা সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে একদম সুনির্দিষ্ট উপাদান থাকবে, আর সেট গঠন পদ্ধতিতে সুনির্দিষ্ট উপাদান থাকবে না, কিছু বৈশিষ্ট্য থাকবে। আজকে আমরা যদি এই দুইটা রূপান্তর দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি আমাদের পরবর্তীতে কতটা কাজে লাগবে। 3 নম্বরে বলা হয়েছে a সেট ইকুয়াল টু এত, b সেট ইকুয়াল টু এত এবং c সেট ইকুয়াল টু এত হলে নিচের সেটগুলো নির্ণয় করো। অর্থাৎ এখানে সেটের যে বেসিক যে ক্যালকুলেশনগুলো এখন শুরু হয়েছে, আমরা একটু আগে দেখলাম মানে সেট গঠনের পদ্ধতিগুলো রূপান্তর, আর অর্থাৎ সেট প্রকাশের যে পদ্ধতি, তালিকা থেকে সেট গঠন পদ্ধতি, আবার সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে। এখন এই অংশগুলো আমরা নির্ণয় করব। আমরা বেসিক ক্লাসও এই বিষয়গুলো দেখাইছিলাম, কিন্তু আমরা উদাহরণ দেইনি, ক্যালকুলেশন গুলো আমরা দেখব। দেখেন এ সেট আছে, বি সেট আছে, সি সেট আছে, তিনটা সেট আছে। আমরা তিনটা সেটের এই বিষয়টা আমরা নির্ণয় করি। ক নম্বরে বলা হয়েছে বি বাই সি, বি বাই সি আর বি মাইনাস সি কিন্তু একই কথা, বি মাইনাস সি একই কথা। বি এর মান কত, 1 2 a মাইনাস সি এর মান কত, 2 a b। আমরা সেটের অন্তর পড়াইছি, বেসিক ক্লাসে সেটের অন্তর পড়াইছি, সেখানে স্পষ্ট করে এখানে যে বিভ্রান্তিগুলো তৈরি হয় সেই বিভ্রান্তিগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। বলেছিলাম যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় সেটের যে উপাদানগুলোই শুধু প্রথম সেটে আছে সেটুকু বাদ দিব। এখানে এমন কিছু থাকবে দ্বিতীয় সেটে যেটা প্রথম সেটে থাকবে না, সেটা তো আগেই বাদ। এক কথায় বি মাইনাস সি এর অর্থ হচ্ছে বি এর মধ্যে ইনক্লুড থাকা যাবে, কিন্তু সি এর কোনো কিছু থাকা যাবে না। বি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু সি এর মধ্যে অন্তর্ভুক্ত, বি এর মধ্যে বিলংস টু বাট ডাজ নট বিলংস টু সি। তার মানে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট বাদ দেওয়ার সময় দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটে থাকবে সেগুলো শুধু বাদ দিয়ে দেবো, বাকিগুলো প্রথম সেটে যেগুলো আছে ওইগুলো আমরা লিখে ফেলবো, সহজ কথা। তার মানে আমরা কি 1 2 a আর 2 a b, তাহলে 2 আছে 2 আছে, এটা আমরা কেটে দিলাম। আমরা এটা এইভাবে কাটাচ্ছি, কিন্তু পরীক্ষার হলে কাটানো যাবে না। a আছে a আছে, কেটে দিলাম। এখন b তো নাই, এখানে b নাই, নাই মানে নাই, অর্থাৎ এই দুটো কমন থাকার পরে কেটে দেওয়ার পরে যা থাকবে সেটাই হবে আমাদের অ্যানসার, মানে 1 আছে 1। সহজ কথা বুঝেন, এখানে b নাই মানে আমাদের এইগুলো নিয়ে মাথা নেই। আমারও কনফিউশন হইতো মাঝে সাঝে, এরকম b আছে, b কোথায় কাটাবো, কিন্তু না, এই সেটে দ্বিতীয় সেটের উপাদানগুলো এখানে কোনটা কোনটা আছে ওটুকু কাটবো, আর বাকিটুকু যেটা আছে এটা বসে যাবে, এটা হবে আমাদের অ্যানসার। এভাবে আমরা সেটের অন্তর করব। খ নম্বরে এ ইউনিয়ন বি, এটা হচ্ছে সেটের সংযোগ সেট। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2 3 4, 2 3 4, 2 3 4 ইউনিয়ন, তারপরে হচ্ছে বি এর মান হচ্ছে 1 2
এ। তাহলে আমরা সেটের ইউনিয়ন করার সময় দেখেছিলাম যে আমরা প্রথমে কমনটুকু নিব আর কমন বাদে যেগুলো থাকবে সেগুলো আবার বসাবো। তাহলে কমনটুকু কি কি আছে সেটা আমরা চিন্তা করি। কমন কি আছে? 2 কমন আছে, আর 2 কমন আছে, আর কিছু কমন নাই। তাহলে 2 কমন আছে, কিছু নাই। তারপরে আমরা কি লিখবো? 2 কমন আছে আর বাকি নাই, তাহলে এই অংশগুলো নিয়ে নিই। তাহলে 3 4 আর এখানে আছে 1 আর এ। তার মানে কমনটুকু নিলাম, তারপরে প্রথম সেট থেকে কমন বাদে যা আছে ওটা বসালাম, দ্বিতীয় সেট থেকে কমন বাদে যা আছে বসালাম। যেহেতু এটা একটু সাজানো নাই, তার আমরা একটু সাজাই নিই। তাহলে 1 2 3 4 এ। দ্যাট মিনস আমরা প্রথমে কি করব? কমনটুকু নিব। প্রথমে আমরা নিব কমনটুকু, তারপরে কমনটুকু যেটা থাকবে না, কমনটুকু নেওয়ার পর প্রথম সেট থেকে কমনটুকু বাদে যেটুকু বাকি থাকবে, আবার দ্বিতীয় সেটের কমনটুকু বাদে যেটা থাকবে সেগুলো আমরা বসাই দিলেই আমরা সেটের সংযোগ পাবো। গ নম্বরে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন সি। তাহলে এর মান হচ্ছে কত? 2 3 4। ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এ বি। তাহলে ইন্টারসেকশন মানে কমনটুকুই শুধু নেব, এখানে শুধু কমনটুকু নেব, আর অন্য কিছু নেওয়া যাবে না। কারণ এখানে 2 কমন আছে, 2 কমন আছে। তাহলে 2 3 4, তখন এ ইন্টারসেকশন সি 2 3 4 আর 2 এ বি। তার মানে এখানে শুধু কমন আছে কি? 2 কমন আছে। তাহলে শুধু 2 কমন আছে মানে আমরা 2 টুকু নিব। শেষ। এখন ঘ নম্বরে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এর মান কত? 2 3 4 2 3 4। ইউনিয়ন এটুকুর আগে কাজ করে ফেলবো, মানে বড়র কাজটা আগে করে ফেলবো। বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান দেখেন, আমি বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে 1 2 এ। তাহলে 1 2 এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এ বি। তাহলে এইটুকুর আগে কাজ করব। তাহলে 2 3 4 ইউনিয়ন, এখান থেকে কি কমন আছে? 2 কমন আছে আর এ কমন আছে। তার মানে 2 আর এ কমনটুকু নিয়ে ফেললাম। এবার কি করব? ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? কমনটুকু নিব আগে। তাহলে 2 আছে কমন, তাহলে 2 আগে কমন নিলাম, আর কমন নাই বাকিগুলো। তাহলে 2 3 4 আর এখানে হচ্ছে এ। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এটা। তার মানে সহজ কথা, ইউনিয়ন মানে কমনটুকু, কমন ছাড়া, আর ইন্টারসেকশন মানে শুধু কমনটুকু। আবার ও নম্বরে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই আমরা রাখলাম ইন্টারসেকশন বি এর মান কত? এখান থেকে আমরা করি, বি এর মান হচ্ছে 1 2 এ আর সি এর মান হচ্ছে 2 এ বি। তাহলে এখান থেকে কমন, মানে এখান থেকে কমন আসছে কি? 2, আবার কমন আসছে কি? এ। তাহলে 2 এ কমন আসছে, তাহলে 2 এ কমন আসছে। এখন কমন নাই কি? 1, তাহলে এখানে আমরা 1 বসাই দিলাম। আবার এ সেট থেকে কমন নাই কোনটা? বি, তাহলে বি বসাই দিলাম। আবার এর মান হচ্ছে 2 3 4 2 3 4। তাহলে 2 3 4 ইন্টারসেকশন 2 এ 1 বি। তাহলে এখান থেকে কি কমন আছে? 2 কমন আসে, 2 কমন আসে। তাহলে এইটুকু হচ্ছে 2। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হচ্ছে 2। তাহলে এভাবে যদি আপনারা এই ফলো করতে পারেন, যে ইউনিয়ন আর ইন্টারসেকশন বুঝতে পারেন, যত বড়ই ক্যালকুলেশন হোক না কেন আপনারা সহজেই পারবেন। তাহলে এটাই ছিল আমাদের এই 3 নম্বরের কাঙ্ক্ষিত আনসার। নম্বরে বলা হয়েছে একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এ সেট একটা দেওয়া আছে, বি সেট দেওয়া আছে এবং সি সেট একটা দেওয়া আছে। এখানে 4টা প্রবলেম দেওয়া আছে, বলেছে যে এই সেটের সত্যতা যাচাই করতে বলেছে। মানে আমরা এই মানগুলো বসায়ে বাম পক্ষ এবং ডান পক্ষকে কি করব? সমান করব। আমরা একটু আগে এই সেটের বিভিন্ন ক্যালকুলেশন দেখলাম কিভাবে করে, ওইটুকুই নিয়ম, শুধুমাত্র আমরা ওইটুকু ইউজ করে বাম পক্ষ ডান পক্ষর যে সত্যতা যাচাই সেটা করব। আমি এখানে যেহেতু 4টা আছে, এরকম টাইপের অঙ্ক আমি একটু আগে দেখালাম, এগুলো করবেন। আমি জাস্ট 2টা বা 3টা দেখাচ্ছি আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেহেতু একই জিনিস এজন্য। তাহলে ক নম্বরে আমরা দেখি, ক নম্বরে কি বলা হয়েছে? যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেটা আমরা এটা ডি মর্গানের সূত্র প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা দেখি যে কমপ্লিমেন্টের কি। আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম কমপ্লিমেন্ট সম্পর্কে, যে এটা একটা সেট যদি ইউনিভার্সাল সেট হয়, এর মধ্যে যদি এ একটা সেট হয়, তাহলে আমরা বলেছিলাম যে বাকিটুকু হয় এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সাল থেকে আমরা এ সেটটা যদি বাদ দিয়ে দেই, তাহলে সেটা হবে কি? এর কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। তাহলে আমরা লিখতে পারি না এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সাল থেকে আমরা এ ইউনিয়ন
বি। তাহলে লিখতে পারি, তাহলে ইউনিয়নটা আমরা রাখলাম। তাহলে এ সেটটা কি দেওয়া আছে? এ সেটটা দেওয়া আছে 1 3 1 3 5। ইউনিয়ন বি সেটটা দেওয়া আছে 2 4 6 2 4 6। তাহলে ইউনিভার্সাল সেট থেকে আমরা 1 3 5 আর 2 4 6, তাহলে প্রথমে কমনটুকু নিব। তাহলে এখানে কি কমন বিষয় আছে? নাই। তাহলে কমন নাই মানে আমরা সবগুলোই নিব। 1 3 5 2 4 6। এবার ইউনিভার্সাল সেট কি? 1 2 3 4 5 6 7 মাইনাস 1 3 5 2 4 6। তাহলে কি করব? এই সেটের অর্থাৎ দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটে আছে সেগুলোকে শুধু বাদ দিব। তাহলে 1 আছে, 1কে বাদ দিলাম। এভাবে আমি কাটছি, কিন্তু পরীক্ষার হলে এভাবে কাটবেন না। 3 আছে, 3 আছে কাটলাম। 5 আছে, 5 আছে কাটলাম। 2 আছে, 2 কাটলাম। 4 আছে, 4 আছে। 6 আছে, 6 আছে। শুধুমাত্র নাইকে 7। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রথম অংশের মান। তাহলে প্রথম অংশের মান কি পেলাম? 7। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী দ্বিতীয় অংশের মানও 7 পেতে হবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এটুকু আমরা লিখতে পারি ইউ মাইনাস এ ইন্টারসেকশন, এটুকু আমরা লিখতে পারি ইউ মাইনাস বি। তাহলে দেখেন তো, ইউ এর মান হচ্ছে 1 থেকে 7। আমরা এখান থেকেই এই মানগুলো, এর মান কি 1 3 5। তাহলে এখান থেকে 1 3 আর 5 যদি বাদ দেই তাহলে থাকবে 2 4 1 3 এবং 5 যদি বাদ দেই 2 4 6 7 থাকবে। 2 4 6 7 থাকবে। ইন্টারসেকশন ইউনিভার্সাল থেকে বি বাদ দেব, 2 4 6 বাদ থাকবে। 2 4 6 যদি আমি বাদ দেই তাহলে 2 4 6 যদি বাদ দেই তাহলে 1 3 4 6 1 3 4, তাহলে 2 4 6 7। আর এখানে ইউনিভার্সাল বি 2 4 6 যদি বাদ দেই তাহলে 2 4 6 বাদ দিলে 1 3 5 7 1 3 5 7 এইটুকু থাকবে। তাহলে এটার ইন্টারসেকশন করলে আমি কমন অংশ কোনটা আছে? তাহলে কমন অংশ শুধু 7 আছে। তাহলে কমন অংশ হচ্ছে 7। তাহলে দেখেন তো, আমরা এটুকুর অংশ পেলাম 7, এটুকুর অংশ পেলাম কি 7, এটুকুর অংশ 7। তাহলে আমরা কি লিখতে পারি? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। প্রমাণিত। প্রমাণিত। দেখি খ নম্বরে কি বলা হয়েছে? বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। এটাও ডি মর্গানের সূত্র। আমরা ডি মর্গানের সূত্র বলেছিলাম বেসিক ক্লাসে, যে ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট, আর ইন্টারসেকশনটা কি হয়ে যায়? ইউনিয়ন হয়ে যায়। তাহলে এটা আমরা প্রমাণ করি। তাহলে বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। আগে আমরা লেফট হ্যান্ড সাইড করি, আপনারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবেন, আমি জাস্ট যেগুলো ম্যানুয়াল প্রসেস সেগুলো দেখাচ্ছি। তাহলে বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট, এর অর্থ হচ্ছে ইউনিভার্সাল থেকে বি ইন্টারসেকশন সি। তাহলে ইউনিভার্সাল বি ইন্টারসেকশন সি আমরা এখান থেকে নিয়ে নিই। তাহলে বি ইন্টারসেকশন সি, তার মানে কমনটুকু নিব। ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে বি এর মান বসাবেন 2 4 6 আর 3 4 6 3 4 5 6 7। তাহলে এখান থেকে কমন কি আছে? 2 কমন নাই, 4 কমন আছে, 6 কমন আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 4 কমন আছে আর 6 কমন আছে। এটা আপনারা এখানে বসাবেন, অর্থাৎ এই বি এর মান বসাবেন আর সি এর মান বসাবেন। এই দুটোর ইন্টারসেকশনে কমন পাওয়া যাচ্ছে 4 এবং 6। আমি জাস্ট একবারই বসাই দিলাম। এন্ড ইউনিভার্সাল কি? 1 2 3 4 5 6 7 মাইনাস 4 এবং 6। তাহলে এই 4 6টা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তার মানে 1 2 3 5 7। তার মানে রাইট হ্যান্ড সাইডেও আমাকে এই মানটা পাওয়া লাগবে, রাইট হ্যান্ড সাইড। বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট। তাহলে বি এর কমপ্লিমেন্ট ইউনিভার্সাল মাইনাস বি ইউনিয়ন ইউনিভার্সাল মাইনাস সি। তাহলে ইউনিভার্সাল মাইনাস বি, তাহলে 2 4 6 বাদ দেই। তাহলে এখান থেকে 2 4 6 যদি বাদ দেই তাহলে থাকবে 1 3 5 7 ইউনিয়ন
ইউনিভার্সাল থেকে সি বাদ দিব, 3 4 5 6 7, তাহলে 1 2 থাকবে, তাহলে 1 2 থাকবে। এবার এই দুটোর ইউনিয়ন কমন আছে 1, তাহলে 1 নিলাম, কমন আছে 2 2 নাই, তাহলে আমরা 2 নিলাম, আর বাকিটা আমরা বসাই দিলাম 3 5 7। তাহলে দেখেন তো 1 2 3 5 7, 1 2 3 5 7, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। তাহলে আমরা যে কমপ্লিমেন্টের সমাধানগুলো এটা আমরা মানে বেসিক ক্লাসে করাইছিলাম, আজকে আমরা এইটুকু করালাম। আর এর যে ক্যালকুলেশনগুলো আমরা একটু আগে অর্থাৎ 3 নম্বর প্রশ্নে এই ধরনের ক্যালকুলেশনগুলো করেছি, ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ক্যালকুলেশন। এই দুইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এই দুইটা কি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। জাস্ট ইউনিয়ন ইন্টারসেকশন এই মানগুলো বসাবেন, আবার রাইট হ্যান্ড মানে স্টেপ বাই স্টেপ করবেন, এটুকুর মান বের করে ফেলবেন, আবার এইটুকুর মান বের করে ফেলবেন, দিয়ে এটার ইউনিয়ন করবেন, দিয়ে দেখবেন যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এগুলো খুবই ইজি, অর্থাৎ এই জিনিসগুলো পারলে এই জিনিসগুলো আরো ইজি, কারণ আমরা 3 নম্বরে এই ধরনের মানে এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করলাম। তাহলে এইভাবে আপনারা এই সেটের বিভিন্ন সত্যতা যাচাই করতে পারবেন এবং খুব সহজেই পারবেন। আমি বেসিক ক্লাসে খুব ধরে ধরে বিষয়গুলো করাইছি, কারণ 1 ঘন্টা মোটামুটি 5 মিনিটের শুধু বেসিক ক্লাস নিচ্ছি, মানে সেটের শুধু বেসিক ক্লাসে 1 ঘন্টা 5 মিনিটের। তার মানে কেউ যদি বেসিক ক্লাসটা করে এই ধরনের ম্যাথগুলো বা এই যে অনুশীলনী আমরা সলভ করছি তার জন্য একদমই ইজি হয়ে যাবে। তাই যারা বেসিক ক্লাসটা করেননি তারা ইউটিউবের প্লেলিস্টে দেওয়া থাকবে, ইউটিউবের প্লেলিস্টে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পূর্ণ সমাধান A to Z এইটা প্লেলিস্ট তৈরি করা আছে, ওখানে দেখতে পারেন। আর ফেসবুক পেজে আরেকটা কথা বলি যে ফেসবুক পেজে আমার এসটি জব একাডেমি পেজ আছে ফেসবুকে, সেখানেও এই ধরনের কার্যক্রমগুলো চলে। আর যারা বিশেষ করে বিসিএস প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রিপারেশন একসাথে নিতে যাচ্ছেন, আমিও যেহেতু পরীক্ষার্থী আর আমি যেহেতু 3 বার রিটেনে অংশগ্রহণ করেছি, সেই মানে সেই অভিজ্ঞতা থেকেই মানে খুব সাকসেস হয়েছি এমন না, আমিও যেহেতু প্রিপারেশন নিচ্ছি আপনাদের সাথে প্রিপারেশন নিব, সেজন্য একটা গ্রুপ খোলা আছে, সেই গ্রুপে জয়েন দিতে পারেন। খুব শীঘ্রই আমরা 1 তারিখ বা 2 তারিখ থেকে আমরা ওই যে রিটেন এবং কম্বাইন্ডের যে ব্যাচ মানে ব্যাচ না প্রস্তুতি পর্ব সেগুলো আমরা শুরু করব। সেখানে কি থাকবে, আমার যত রিসোর্স আছে সেগুলো রিসোর্সগুলো আমি ডেভেলপ করব। আর এই যে ম্যাথ, আইসিটি, আবার হচ্ছে বিজ্ঞান, জিওপলিটিক্সের ক্লাসগুলো আমরা এইভাবে ভিডিও আকারে আপলোড করব। তার মানে একটা করে ভিডিও আপলোড করব, আপনারা দেখে ফেলবেন, আমারও হলো আপনারও হলো। এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। 5 নম্বর বলা হয়েছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই আর ইকুয়াল টু এম এন এন হলে পি অফ কিউ মানে কিউ এর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট নির্ণয় করো। আর এখানে 6 নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল টু এ বি, বি ইকুয়াল টু এ বি সি, সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান। অর্থাৎ এই যে দুটো প্রশ্ন দেখছেন বিসিএস এর বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন, বিসিএস এ সেট থেকে একটা প্রশ্ন তো আসবেই এবং ম্যাক্সিমাম প্রশ্নগুলোই আসে এই পাওয়ার নির্ণয় মানে শক্তি সেট নির্ণয়, উপসেট নির্ণয় এর রিলেটেডই বেশিরভাগ আসে। আর বিশেষ করে এই যে 6 নম্বর প্রশ্ন দেখছেন, যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন, যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন, এই কোশ্চেনটা 1000 বার আসে, মানে এই কোশ্চেনটা বিভিন্ন বোর্ডে বারবার আসে। মানে সেটের যদি কোনো প্রশ্ন আসে, সেট এবং ফাংশন মিলে যে যখন এক সেট কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আসেই আসে। তাই এই কোশ্চেনটা খুব সহজ, আমরা একটু সলভ করি তাহলে বুঝতে পারবো। তার মানে এই দুটো কোশ্চেন জব প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট, আবার এসএসসি যে ক্যান্ডিডেট তাদের জন্য ইম্পর্টেন্ট। এখন 5 নাম্বার আমরা সলভ করি। দুটো সেট দেওয়া আছে এবং দুটোরই শক্তি সেট নির্ণয় করতে বলেছে। আমরা বেসিক ক্লাসে বলেছিলাম শক্তি সেট হচ্ছে আমরা একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন করি, যতগুলো উপসেট পাই এবং উপসেট পাওয়ার সূত্র কিন্তু 2 টু দি পাওয়ার n। একটা সেট থেকে কয়টা উপসেট পাবো তার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ওই উপসেটগুলো নিয়ে একটা সেট গঠন করলে যে সেটটা পাবো সেটাই কিন্তু পাওয়ার সেট। তার মানে উপসেটগুলো কিন্তু আলাদা 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 নিজস্ব একটা সেট পাওয়া যাবে, ওই সেটগুলোকে নিয়ে আবার একটা সেট গঠন করব, সেটাই হবে শক্তি সেট। ভালো করে বুঝেন, উপসেটগুলোকে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট যদি দুই দিকে দিয়ে দেই তাহলেই পাওয়ার সেট পাওয়া যাবে, সহজ কথা, এখানে আর পেঁচানোর কিছু নাই। তাহলে কিউ এর আমরা কিউ ইকুয়াল টু এক্স ওয়াই আছে, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার n যদি করি
তাহলে আমরা 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 2টা, তাহলে 4টা পাবো। তাহলে উপসেট পাবো কয়টা? 4টা। তাহলে প্রথমটা একটা করে নেওয়া শুরু করব, তাহলে ওয়াই এটা একটা, তারপর আবার 2টা নিব, এক্স এবং ওয়াই, তাহলে 2টা নিলাম। আর এই যে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। এই ফাঁকা সেটে কেউ ভুল করে এইভাবে দিবেন না, মানে ফাঁকা সেটে ভুল করে এই চিহ্ন দেওয়া যাবে না। আমরা এই চিহ্নগুলো দিচ্ছি, অনেকে আবার ভুল করে ফাঁকা সেটে এই চিহ্ন দিবেন না, এটা কিন্তু দেওয়া যাবে না। হয় এইটা দিব, না হয় এইটা দিব। বেসিক ক্লাসে আমি বারবার বলেছি ফাঁকা সেট নিয়ে। আর এইটা হচ্ছে উপসেট সংখ্যা, তার মানে আমি 4টা উপসেট পেয়ে গেলাম। তার মানে একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, তাহলে আমরা পি অফ কিউ জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখেন উপসেটগুলো তৈরি করে আমরা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেই একটা সেট তৈরি হয়ে গেল। মানে এগুলো ছিল ইন্ডিভিজুয়াল সেট, এগুলো নিয়ে একটা সেট গঠন করলাম, এটা একটা সেট, অর্থাৎ পি অফ কিউ, অর্থাৎ এটার হচ্ছে উপসেট। অনুরূপভাবে আরটা দেখি, আরে বলা হয়েছে এম এন এল, 3টা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা পাওয়া যাবে। তাহলে কিভাবে গঠন করবেন? এটা তো অনেকে এটা তো পারেন। প্রথমে আমরা একটা করে নেব, তারপর 2টা নিব, 3টা নেব, অর্থাৎ জয়টা থাকে আমরা এইভাবে বাড়াবো। তাহলে এম নিলাম একটা, এন নিলাম, এল নিলাম, তাহলে একটা করে হয়ে গেল। এবার 2টা করে নেব, এম এন মানে প্রথমটার সাথে এইটা, এবার এম এর সাথে এল, তারপরে এন এর সাথে এল, আবার কেউ এল এন বলবেন না, একই জিনিস। এন এল আর এল এন এখানে একই জিনিস, 1 2 3 4 5 6, 2টা হলো, এবার 3টা এম এন এল, একটাই পাওয়া যাবে 3টা, আর একটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এটা পেলাম কি? এই সেটের 1 2 3 4 5 6 7 8, তাহলে এই সেটের উপসেট হচ্ছে এইটা। মানে প্রথমে আমরা কি করব? একটা সেট থেকে উপসেট গুলো নির্ণয় করব। এখন মিলাই দেখবো যে কয়টা পাওয়ার কথা আর কয়টা পাচ্ছি। এখন এটা কি পি টু দি পাওয়ার আর না, অর্থাৎ আর এর শক্তি সেট নির্ণয় হয়নি, কিন্তু এখন জাস্ট এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তার মানে এই সেটগুলো নিয়ে একটা সেট গঠন করে ফেললাম, সেটাই হয়ে যাবে শক্তি সেট। সহজ কথা হচ্ছে উপসেট, একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন হয়, ওই উপসেটগুলো নিয়ে যে একটা সেট গঠন করি, সেটাই হচ্ছে শক্তি সেট। এই জন্য শক্তি সেটের উপাদান সংখ্যা উপসেটের উপাদান সংখ্যার সমান, কারণ উপসেটগুলো নিয়েই তো আমি ওই সেট গঠন করছি। তাহলে উপসেটের যত সদস্য, মানে জয়টা উপসেট পাবো, ওই শক্তি সেটের উপাদান সংখ্যাও ততটা পাবো। এর চোখ কান খোলা রাখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সৃজনশীল সলভগুলো আমরা দিব, এর জন্য আমি বলেছি যে আলাদা প্লেলিস্ট তৈরি করব শুধু সিকিউ সলভের জন্য। এ বি আর এ বি সি, সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে সি আমরা এ ইউনিয়ন বি এটা আমরা নির্ণয় করি, সি ইকুয়াল টু কি এ ইউনিয়ন বি। তাহলে এ বি ইউনিয়ন এ বি সি, এ বি সি। তাহলে প্রথমে কমন টার্মটুকু নিব, কমন আছে এ বি, তাহলে এ বি হচ্ছে কমন, আর কমন নাই হচ্ছে সি। তাহলে সি এর উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা 3টি। তাহলে 2 টু দি পাওয়ার এন, এন এন হচ্ছে উপাদান সংখ্যা, হ্যাঁ। তাহলে এই 2 টু দি পাওয়ার এনটা ফলো করে কিনা সেটা আমরা দেখব। সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা। এখন বলা হয়েছে সি এর শক্তি সেট নির্ণয় করো। তাহলে এই সি দিয়ে আমি কি করি? আগে উপসেটগুলো আগে নির্ণয় করি। তাহলে আগে একটা নিলাম, একটা এ বি সি, এবার 2টা করে এ বি এ সি, এবার বিসি এ বি সি, আর হচ্ছে ফাঁকা সেট। তাহলে 1 2 3 4 5 6 7 8, এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটা হলো পি অফ সি। তাহলে সি এর শক্তি সেট। এখন এখানে কতটা পেলাম? সদস্য সংখ্যা 8টা পেলাম। তাহলে 8কে আমরা কি করব? 2 টু দি পাওয়ার 3। তাহলে এই 3টা কি উপাদান সংখ্যা না? তাহলে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে এটাই হচ্ছে প্রুফড। তাহলে প্রুফ কি হচ্ছে? পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n।
তাহলে এই n আমরা কি বের করেছিলাম উপাদান সংখ্যা, c এর উপাদান সংখ্যা কত পেয়েছিলাম, n হচ্ছে c এর উপাদান সংখ্যা, তাহলে c এর উপাদান সংখ্যা 3, তাহলে 2 টু দি পাওয়ার এই 3টা কি এর উপাদান সংখ্যা না, তাহলে 2 টু দি পাওয়ার n কে প্রমাণ করে নিই, তাহলে 2 টু দি পাওয়ার n কে প্রমাণিত করে। তার পরের লাইনে লিখবেন যে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা প্রমাণিত। তার মানে এই যে c পেলাম, c এর হচ্ছে পাওয়ার অফ c এর যে সদস্য সংখ্যা উপাদান সংখ্যা পেলাম সেটা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে কিনা সেটাই যাচাই করতে চেয়েছে। এটা ভালো করে দেখবেন, জাস্ট আমরা ওই যেটা আছে সেটার উপস্থিত নির্ণয় করে তাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলেই আমরা উপাদান সংখ্যা পাবো। উপাদান সংখ্যা কয়টা পেলাম লিখবো, ওকে 2 টু দি পাওয়ারের আকারে লিখে ফেলবো। 3, এখানেও 3 হচ্ছে উপাদান সংখ্যা, এখানেও 3 হচ্ছে উপাদান সংখ্যা, সো এইটা 2 টু দি পাওয়ার n কে সূত্রকে সমর্থন করে। 7 নম্বরে 3টা সমস্যা দেওয়া আছে। এখান থেকে আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে। আমরা দেখেছিলাম যে ক্রোমোজোড়, আমরা বেসিক ক্লাসে ক্রোমোজোড় সংক্রান্ত আলোচনা করেছিলাম যে ক্রোমোজোড় xy অর্থাৎ জোড়া আকারে সাজানো এবং ইকুয়াল দেওয়া থাকবে, ইকুয়াল হলে কি ধরনের কি করা লাগবে সেইটা আমরা দেখেছিলাম। এখন দেখি যে এখান থেকে আমরা xy এর মানটা কিভাবে বের করি। ক্রোমোজোড়ে বলেছিলাম যে যখন ইকুয়াল দেওয়া থাকবে তখন প্রথম এর সাথে প্রথম আর দ্বিতীয়র সাথে দ্বিতীয় হবে, অর্থাৎ প্রথম ক্রোমোজোমের প্রথম সদস্য ইকুয়াল টু দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম সদস্য। এক কথায় প্রথম সদস্যগুলো প্রথম সদস্যের সাথে ইকুয়াল হবে, দ্বিতীয় সদস্যগুলো দ্বিতীয় সদস্যের সাথে ইকুয়াল হবে। এটাই হচ্ছে ক্রোমোজোড়ের হিসাব। তাহলে আমরা ক নম্বরে দেখি যে x মাইনাস 1 ইকুয়াল টু কি হবে y মাইনাস 2, কারণ প্রথমটার সাথে কি করলাম, প্রথমটা নিলাম। এটা যদি প্রথম অংশ হয় 1 নাম্বার, এটা 2, এটা 1, এটা 2, তাহলে 1 এর সাথে আমরা 1 নিব, 2 এর সাথে আমরা 2 নিব। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2, তাহলে আমরা x আর y টাকে আমরা এই পাশে নিয়ে আসি। x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1, আর y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1। যেহেতু x কে প্রথমে নিয়েছি তাহলে আমরা এটাকে 2x প্লাস 1 কে প্রথমে নেই আর y প্লাস 2 কে এখানে পার করি। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x মাইনাস y ইকুয়াল টু 2, আর এটা এই পাশে গেলে 1 হয়। তার মানে y কে আমরা এই পাশে নিয়ে আসলাম আর 1 কে এই পাশে দিলাম। ইমপ্লাইজ দ্যাট 2x মাইনাস y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। এখন আমরা যদি এখান থেকে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে আমরা যদি এখানে মান বসায় প্রতিস্থাপন পদ্ধতিও করি আবার এভাবেও করি, x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1 আর 2x মাইনাস y ইকুয়াল টু প্লাস 1, এভাবেও করি তাও হবে, সমস্যা নেই, যেটা করতে পারেন। এখান থেকে x এর মান পার করে এখানে মান বসাই দিলেও পারেন। তাহলে এই y যেহেতু কাটবো তাহলে আমরা কি করব, মাইনাস বিয়োগ করব, তাহলে মাইনাস এ প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হবে, তাহলে y আউট। তাহলে এখানে x থেকে মাইনাস 2x বাদ দিলে হবে মাইনাস x, আর এখানে মাইনাস মাইনাস হলে মাইনাস 2, তাহলে x এর মান পেলাম, মাইনাস মাইনাস আউট হয়ে গেলে 2 পাবো। এখন x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1, x এর মান 2 পেলাম, মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1, তাহলে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2, তাহলে এখানে মাইনাস 3, তাহলে y এর মান পেলাম 3। তাহলে x আর y এর মান আমরা পেলাম, x এর মান পেলাম 2 আর y এর মান হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নম্বরে দেখি, খ নম্বরে বলা হয়েছে যে ax মাইনাস cy, a স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে 0 আর এখানে এটা, তাহলে এটাকে আমরা 1 ধরি আর এটাকে 1 2 1 2, তার মানে এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা, আমরা বসাই। তাহলে ax মাইনাস cy ইকুয়াল টু 0, আবার a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু হবে ay মাইনাস cx। যেহেতু x আর y টা এই পাশে আসে তাহলে আমরা এই পাশে নেই, তাহলে ay মাইনাস cx ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে ay মাইনাস cx ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাকে আমরা 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম। এখন এই ধরনের ক্যালকুলেশনে আমরা কি করব, এই ধরনের ক্যালকুলেশনে আমরা যে কোনো একটাকে সমান করব, সমান করে কাটাকাটি করার চেষ্টা করব। আপনি এইটাকে সমান করতে পারেন অথবা এইটাকে সমান করতে পারেন, এইটাকে সমান করতে পারেন, আপনার যেটা খুশি।
আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা মাইনাস আর এটা যেহেতু প্লাস আছে, তাহলে এই অংশটাকে আমরা সমান করব। আপনি চাইলে এইটাকেও সমান করতে পারেন, সমস্যা নাই। আমি এইটুকু সমান করব। এখন সমান করতে হলে এখানে এ ওয়াই আছে, এখানে এ নাই, তার মানে এখানে এ দ্বারা গুণ করব, তাহলে এ সি ওয়াই। আবার এখানে সি নাই, মানে এখানে সি দ্বারা গুণ করব। তাহলে কি হচ্ছে, 1 গুণিত এ এবং 2 গুণিত সি দ্বারা গুণ, সি দ্বারা গুণ। তাহলে এখানে এ দ্বারা গুণ করবো 1 নম্বরে, তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই, আর 0-র সাথে যাই গুণ করি 0 পাবো। আর এখানে সি দ্বারা গুণ করবো, তাহলে এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু, এখানে সি দ্বারা গুণ করবো সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখেন তো, এই যে মাইনাস এ সি হয় আর এ প্লাস এ সি হয়, আউট। তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে এক্স কমন নিলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে সি এটা আউট হয়ে গেল, তাহলে এক্স এর মান পেলাম সি, অর্থাৎ এক্স এর মানটা কত পেলাম, সি পেলাম। এখন প্রথম ইকুয়েশনে বসান, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় এক্স এর মান আমরা সি বসাবো, তাহলে এ এক্স এর মান আমরা বসলাম এসি মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা সি কমন নেই, সি কমন নিলে আমরা এ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে সি সমান 0 আর এ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু এ। তাহলে আমার এক্স এবং ওয়াই এর মান বের করতে বলেছে, তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে এক্স এর মান পেয়েছি সি আর ওয়াই এর মান পাবো এ। এইটা তো আমার মান বের করতে বলিনি। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করব, সাধারণ যে আমরা সমাধানগুলো করি সেভাবে আমরা সমাধান করব, তাহলে আমরা দুইটা পারবো। আর এইটা আপনারা করার চেষ্টা করবেন, এইটা আমি হোমওয়ার্ক দিলাম, যেহেতু এটা একদম সিম্পল বিষয়, এইটা আমরা হোমওয়ার্ক দিলাম। একই বিষয় যেহেতু দুইটা, এটা একটু জটিল ছিল, জটিলটা আমি করে দিলাম। প্রথমটা মোটামুটি সহজ ছিল, আর এইটা একদমই সহজ, 6x - y = 1 আর 3x + 2y = 13। এইটা একইভাবে আপনারা করবেন। তাহলে এইটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কের অ্যান্সারটা আপনারা ইউটিউবে হোক অথবা ফেসবুকে হোক, যেখানে আমি ভিডিওটা দিব সেটা কমেন্টে আপনারা লিখবেন। কার্তেশীয় গুণজ, যেগুলো আমরা বেসিক ক্লাসে কার্তেশীয় গুণজ সম্পর্কে বলেছিলাম, কিভাবে আপনারা কার্তেশীয় গুণজের মানগুলো নির্ণয় করতে পারবেন সেগুলোও বলা হয়েছিল। আমরা আজকে এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে একই রকম তিনটাই প্রবলেম, কার্তেশিয়ান গুণজের প্রবলেম। আমরা দেখি কিভাবে সমাধান করি, বেসিক ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছিল। তাহলে পি এবং কিউ এর কার্তেশীয় গুণজ বলা হয়েছে, তাই না? তাহলে আমরা পি ক্রস কিউ কার্তেশীয় গুণজের, পি এর মান হচ্ছে এ ক্রস বিসি। তাহলে এবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, কার্তেশীয় গুণজের সবসময় প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণ হবে, প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণ হবে। আর কার্তেশীয় গুণজে কি হয়, এই সেট একটা তৈরি হয়, এক্স ওয়াইটা তৈরি হয়ে যায়, মানে এরকম আগে ক্রোমোজোড় তৈরি করতে হয়, ঠিক আছে, যেটা x belongs to a এবং y belongs to b, এরকম টাইপের কন্ডিশন তৈরি হয়। তার মানে কার্তেশীয় গুণজে প্রথম যে সদস্য, মানে এখানে জয়টাই থাকুক, প্রথম সেটের প্রথম সদস্যের সাথে দ্বিতীয়টার বাকিগুলার প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা গুণ করব। আবার দ্বিতীয়টার সাথে প্রথম সেটের দ্বিতীয় সদস্যের সাথে এইভাবে দ্বিতীয়টার সবগুলোর গুণ করব। আমরা উদাহরণের সাহায্যে দেখি। তাহলে এখানে তো একটাই আছে, তাহলে একটার সাথে আমরা এটার আগে গুণ করব, তাহলে এ বি, মানে গুণ না এভাবে। কিন্তু এখানে আর আলাদা করে এইরকম চিহ্ন কিন্তু দেওয়া যাবে না, এইটা এখানে মাইন্ড ইট। কার্তেশীয় প্রোডাক্টের এইরকম ক্রোমোজোড় তৈরি করতে হবে, মানে এইগুলোর ভিতর হবে কি ফার্স্ট ব্র্যাকেট, একটা হলো এর সাথে আবার সি, তাহলে এর সাথে আবার সি। তাহলে এইটাকে আমরা সেট আকারে লিখে ফেলবো, এটাকে আমরা কি করব, সেট আকারে লিখবো। তার মানে কি প্রথম সদস্যের সাথে বাকিগুলো সদস্যের গুণ হবে। এখন এইটার সাথে আবার বি এ সি এ এরকম কিন্তু প্রোডাক্ট না, প্রথমটার সাথে আমি বাকিগুলোর করব। যেরকম কিউ বাই পি বলা হয়েছে, কিউ বাই পি ইকুয়াল টু, এবার কিউ এর মান আগে আসবে বি সি ক্রস এ। তাহলে এবার দেখেন বি এর সাথে এ, তাহলে বি এ কমা সি এর সাথে এ সি এ,
শেষ। তার মানে কি প্রথমে যে থাকবে প্রথমগুলোর সাথে তাদের আরো বড় আছে, পরেরগুলো আমরা বড়গুলো দেখব। তাহলে এটা হচ্ছে পি ক্রস কিউ কার্টেসীয় প্রোডাক্ট। আমরা বড় একটু দেখি, খ নম্বরে আমরা দেখি খ নম্বরে কি বলা হয়েছে, যে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান হচ্ছে এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস, তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে এ ইন্টারসেকশন বি এর কমনটা আমরা একদম মুখে মুখে করি, যেহেতু কমন 3 4 5 4 5, তার মানে এখান থেকে আমরা 4 5 পাচ্ছি, 4 5 পাচ্ছি ক্রস সি। সি এর মান কত? সি এর মান হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। এবার দেখেন একটু বড় হয়েছে, এবার আমি কি করব, মানে প্রত্যেকটা সদস্য, প্রথম সদস্যের প্রত্যেকটা সদস্যের সাথে দ্বিতীয় সদস্যকে নিয়ে ক্রমজোড় করবে প্রত্যেকটা। তাহলে 4 আছে, 4 প্রত্যেকটা সদস্য অর্থাৎ পরের প্রত্যেকটা সদস্যের সাথে নিয়ে ক্রমজোড় করবে, আবার দ্বিতীয় সদস্যটাও প্রত্যেকটা সদস্যের সাথে ক্রমজোড় তৈরি করবে। তার মানে 4x, এখানে কিন্তু সবসময় ফার্স্ট ব্র্যাকেট, 4y শেষ। এবার 5x, 5x আর এটা হচ্ছে 5y শেষ। দিয়ে এভাবে রাখা যাবে না, এখানে সেট গঠন করতে হবে, শেষ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই খ নাম্বারের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে 4x 4y 5x 5y। এটা দেখি গোটা কি বলেছে, পি কিউ আর তিনটা সেট দেওয়া আছে, পি ইউনিয়ন কিউ ইন্টু আর। তাহলে আমাকে পি ইউনিয়ন কিউটা আগে বের করে নিই। তাহলে পি ইউনিয়ন কিউ 3 5 7 আর কিউ এর মান 5 7, তাহলে কমন আছে কোনটা? 5 7, যেহেতু ইউনিয়ন তাহলে আমরা আগে কমনটা নিলাম, 5 7 5 7। কমন নাই কোনটা? 3, তাহলে আমরা 3 বসাই দিলাম। ওকে, তাহলে 3টা আমরা প্রথমে বসাই, সিকোয়েন্সিয়ালি বসাই দেই, তাহলে সুবিধা হবে। 3 5 7 এইটা পেলাম। ক্রস আর, আর না, তাহলে আরটা আমরা নির্ণয় করি। তাহলে আর বলা হয়েছে পি বাই কিউ বা পি মাইনাস কিউ। তাহলে পি এর মান কত? 3 5 7, এখান থেকে 5 7 আমরা বাদ দিব, তাহলে 5 7 বাদ দিলে থাকে হচ্ছে 3। তাহলে পি ইউনিয়ন কিউ ক্রস আর, তাহলে 3 5 7 ক্রস 3, তাহলে এই 3 এর সাথে 3 3 3 5 এর সাথে 3 5 3 7 এর সাথে 3। এইভাবে আমাদের কার্টেসীয় প্রোডাক্টটা তৈরি হয়। তাহলে কার্টেসীয় গুণজ সবসময় প্রথম সদস্যের সাথে কিন্তু গুণ হবে। প্রথম সদস্যের যতগুলো সদস্য থাকবে দ্বিতীয়টার প্রথমটার প্রতি সদস্যের সাথে দ্বিতীয়টার সবগুলো সদস্য নিয়ে কর্মজোড় গঠন করবে। এভাবে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টগুলো সলভ করব। এবারে এ এবং বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো। তাহলে একই জিনিস, কিন্তু মূল হচ্ছে 35 আর 45 থেকে এই গুণনীয়ক বলা হয়েছে, তার মানে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, ওখান থেকে ওই সেটগুলোকে আবার বের করতে হবে। তার মানে গুণনীয়ক এবং গুণিতক রিলেটেড বিভিন্ন প্রশ্ন বারবার আসছে, এই ধরনের কনফিউশনগুলো এই জন্য আগেই আমি ক্লিয়ার করে ফেলছি। তাহলে আমরা 35 এর গুণনীয়কের সেট ধরলাম এ। তাহলে 35 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তাহলে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করা যায়, আর 7 দ্বারা ভাগ করা যায়, আর হচ্ছে 35। আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 5 7 আর 35, আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর 45 এর গুণনীয়কের সেটকে আমরা বি ধরলাম। তাহলে এটাকে ভাগ করা যায় 1 আর 3 5 5 7 35 45, 7 দ্বারা যায় না, তাহলে 1 3 5 5 রং 45, তারপরে 9 দ্বারা যায়, 9 দ্বারা যায়, 15 দ্বারা যায়, আর হচ্ছে 45 দ্বারা যায়। তাহলে আমাদের এ সেট এবং বি সেট তৈরি হয়ে গেল গুণনীয়কগুলা। এখন ইউনিয়ন বের করি, এ ইউনিয়ন বি। তাহলে কমনটুকু কি আছে? 1 5 1 5, আর কমন আছে? নাই, তাহলে 1 5 কমন আছে, নিলাম। কমন নাই কোনগুলা? 7 35, আর এখানকার হচ্ছে 3 9 15 45। আর এটুকু আমরা সাজাই নিই, তাহলে 1 3 5 7 9 15 35 আর হচ্ছে 45। এইটা
আর ইন্টারসেকশন তো আমি বললামই কমন কোনটুকু আছে, 1 আর 5, তাহলে কমন আছে 1 এবং 5। মানে এগুলো সহজ জিনিস, কিন্তু মেন কথা হচ্ছে এই যে এই বৈশিষ্ট্যগুলো থেকে সেটটা বের করতে পারলে আমাদের সেটের অঙ্কগুলো মোটামুটি সহজ। তাহলে আমাদের 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট A ইউনিয়ন B এর মান এইটা পাবো, আর ইন্টারসেকশনের মান পাবো 1 এবং 5। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এখন দেখেন আমি উদাহরণে ব্যাক করলাম, এর কারণ হচ্ছে উদাহরণ 3 এবং আমাদের অনুশীলনী 10 একদম সেম কোশ্চেন, আর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি উদাহরণটাকে দেখাই, তারপরে অনুশীলনী যেটা আছে এইটা দেখাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন জব পরীক্ষায় অনেকবার কোশ্চেনটা আসে, পাশাপাশি বিভিন্ন এই যে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্যও এটা ইম্পর্টেন্ট। এখন এই প্রশ্নটা আমাদেরকে একটু বুঝতে হবে, একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। আমি টাইম নিয়ে আমি বুঝাচ্ছি প্রয়োজন হলে। দেখেন কি করবেন, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে, মানে যে কোনো সংখ্যা হইতে পারে, যেগুলো করলে 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। তার মানে এমন সংখ্যা দ্বারা 311 কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকবে, আবার এমন সংখ্যা দ্বারা ওই সংখ্যা দ্বারাই যদি 419 কে ভাগ করি তাও 23 অবশিষ্ট থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে এমন সংখ্যা নিব যে সংখ্যাগুলো উভয়কেই ভাগ করলে 23 অবশিষ্ট থাকে, তাই না? তাহলে এখন 23 অবশিষ্ট থাকার অর্থ কি, বিভাজ্য হওয়ার পর ভাগশেষ থাকা মানে ওই সংখ্যাটা কি অতিরিক্ত। যেমন ধরেন 8 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 একে 5 আর 3, এই 3 কিন্তু অবশিষ্ট থাকছে। তাহলে 3 অবশিষ্ট থাকছে মানে এই অবশিষ্টটাকে আমি যদি বাদ না দেই, ওই বিভাজ্য হবে না, মানে ভাগ যাবে না, ওই সংখ্যা ভাগ যাবে না। যেমন আমি যদি 3 কে আউট করি, তাহলে আমি 8 থেকে 3 যদি বাদ দেই, তাহলে আমার কি হবে, আমি পাবো হচ্ছে 5। তার 5টা কিন্তু বিভাজ্য। তার মানে অবশিষ্ট থাকে মানে কি, সহজ কথা, ভাগ মানে বিভাজ্য হওয়ার পর অতিরিক্ত থাকে বিধায় ওইটা অবশিষ্ট থাকে। তার মানে আমি কি করব, যে এই 23 যেহেতু অবশিষ্ট থাকে, মানে ভাগ করার পর অবশিষ্ট থাকে, তাহলে এই 23টাকে যদি আমি বাদ দিয়ে দেই, এই সংখ্যাগুলো থেকে বাদ দিয়ে দেই, তাহলে সেই সংখ্যাগুলো আবার বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি যে এদের সেট নির্ণয় করো। তাহলে প্রথমটা আমরা কি করব, 311 থেকে 23 আমরা বাদ দিব, তাহলে 8 3 8 288 পেলাম। তাহলে 288 পেলাম। 419ও যেহেতু 23 দ্বারা অবশিষ্ট থাকে, তাহলে 419কেও আমরা কি করব, 23 দ্বারা করব। তাহলে 6 9 396। দেখেন এই দুটো এবার বিভাজ্য হবে, এই 288 আর 396 দুটোই কিন্তু বিভাজ্য হবে, এবং এদের একটা সাধারণ, যেহেতু দুটোকেই একই সংখ্যা দ্বারা ভাগ করলে 23 অবশিষ্ট থাকে, তাহলে এদের একটা সাধারণ গুণনীয়ক থাকবে। ঠিক আছে? তাহলে সেই সাধারণ গুণিতকটা আবার কি হইতে হবে, 23 অপেক্ষা বড় হইতে হবে। 23 অপেক্ষা কি হইতে হবে, বড় হইতে হবে। 23 বা 23-এর নিচে হওয়া যাবে না। তাহলে লিখবো 23 অপেক্ষা বড়, 23 অপেক্ষা বড় 288 এবং 396 এর সাধারণ গুণনীয়ক। তাহলে 23 অপেক্ষা বড় 288 এবং 396 এর সাধারণ গুণনীয়ক আমরা বের করতে হবে। ঠিক আছে, বের করব। তাহলে এখন সাধারণ গুণনীয়ক বের করার নিয়ম, অর্থাৎ যেগুলো ভাগ যাবে, 288 আমরা সাধারণ গুণনীয়ক বের করি। তাহলে 1 দ্বারা আমরা করি, তাহলে 1 গুণিত 288 হয়। তাহলে এবার 2 দ্বারা গুণ করা যায়, 2 দ্বারা 88-কে আমরা করলে 144। 3 দ্বারা করা যাবে, 3 9 27, 318। তাহলে 3 9 কত, 27 আর 18, 318 96। তাহলে 3 গুণিত 96।
4 গুণিত 4 দ্বারা যাবে, 4 7 28, 4 2 8, 4 গুণিত 72। 5 দ্বারা যাওয়ার কোনো স্কোপ নাই, তাহলে 6 দ্বারা যাবে কিনা দেখি। 4 6 24 আর 6 8 48, তাহলে 6 দ্বারা হবে 4 6 24 আর 6 8 48। 7 দ্বারা যাবে, 4 7 28, 7 28 এটা যাবে না 7 দ্বারা, তাহলে 8 দ্বারা যাবে কিনা। 8 3 8 24, 8 দ্বারাও যাবে না। 9 দ্বারা, 3 9 27, 9 2 18, তাহলে 9 দ্বারা যাবে। 9 হচ্ছে 3 9 27, 3 9 কত 27, আর হচ্ছে 27 18, 9 2 18, 32, 9 গুণিত 32। আর 11 গুণিত 10 দ্বারা তো যাবে না, তাহলে 11 দিয়ে যাবে। তাহলে 11-র সাথে আমরা যদি 24 দেই, তাহলে 24 10 40, 11 দ্বারা যাবে না। 11 দ্বারা যাবে, 11 হচ্ছে 11 দুগুণে 22, 22 6 68, 11 যাবে না। 12 12 দুগুণে 24, তাহলে 12 দ্বারা যাবে। 12 দ্বারা যদি আমি ভাগ করি, 12 দুগুণে 24 আর 4 আর 8 48, তাহলে 4 12 48, তাহলে 12 গুণিত 24। তাহলে আমরা 23 অপেক্ষা বড় নেব, তাহলে এই 24 এটুকু আমাদের শেষ। তাহলে এই যে 288, 23 অপেক্ষা বড় 288 এবং 396 এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা 23 অপেক্ষা বড় এইটুকু না লিখে আমরা এইটুকু লিখি। 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট এ ধরলাম। তাহলে সেট এ ধরলাম মানে আমরা 23 অপেক্ষা বড় হইতে হবে। তাহলে 24 পেলাম, কারণ আমার ছোটগুলো নেওয়া যাবে না, 23-এর যে ছোট এগুলো নিব না। 24 পেলাম, তারপর 32, তারপরে আরেকটা পাওয়ার কথা 6 না 4 6 7, 7 হচ্ছে 4 7 28, 8 আর 3 8 24 আর 6 8 48, আরেকটা পাওয়া যাবে। তাহলে এখানে আরেকটা পাওয়া যাবে 8 গুণিত 3 8 24, 3 8 24 আর 48, 6 8 48, 36 পাওয়া যাবে। তার মানে 24 32 36 48 72 96 144 আর হচ্ছে 288, এইটা পেলাম আমরা কি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক, এর সেট, সাধারণ গুণনীয়কের সেট। কারণ সাধারণ গুণনীয়ক কেন বলছি, কারণ একটা কমন গুণনীয়ক পাওয়া যাবে, কারণ 341 এবং 419 যেহেতু একই সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়কের সেটকে আমরা বি ধরে নেব, গুণনীয়কের সেটকে আমরা বি ধরব। তাহলে এবার 396টাকে আবার ভাঙবো। সাধারণ গুণনীয়কে 1 গুণিত 396, 2 গুণিত 2 কে 2, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 98, 3 গুণিত 3 কে 3, 3 3 9, 3 দুগুণে 6, 4 দ্বারা যাবে, 4 9 36, 4 গুণিত 4 9 36 আর 3 36, 4 9 36 99, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা, 6 6 36 আর 3, তাহলে 6 দ্বারা হচ্ছে 6 6 36, 6 6 36 আর 3 36, 6 6 36, 7 দ্বারা 7 5 7 35, 9 দ্বারা যাবে, 9 গুণিত 4 9 36, 36 আর হচ্ছে 3 36, 4 9 36, 44, 10 দ্বারা যাবে না, 11 দ্বারা যাবে। তাহলে 11 3 11 33, 3 11 33, 6 11 66, আবার 12 দ্বারা যাবে, 12 গুণিত 3 12 36, 3 12 36, 11 36, 12 হচ্ছে
33। যাক, আমরা ক্যালকুলেটরে এইভাবে আমরা পূরণ করব। 12 3 12 36, 3 12 36, 36 আর 3 36, 3 12 36, 14 দ্বারা যাবে, 14 2 গুণে 28, আর গেলে গেল। আমরা ক্যালকুলেটর টিপে আমরা 23 অপেক্ষা বড় যে সাধারণ গুণিতক এইটা, তাহলে বি এর সেট আমরা নিব 33, 36, তারপর হচ্ছে 44, 66, 99, 32, 132, 198 আর হচ্ছে 396। তাহলে এইটা হচ্ছে আমাদের এত। যেহেতু সাধারণ গুণনীয়ক, তার মানে আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ ইন্টারসেকশন বি এর কমন কি আছে দেখে, একটাই কমন আছে, 36 হচ্ছে কমন। তাহলে একটা কমন হচ্ছে, সেটা হচ্ছে 36। তাহলে এটাই হচ্ছে আমাদের সেট। তাহলে সেট নির্ণয় করতে বলিনি, তাহলে এদের সেট নির্ণয় করো। তাহলে এদের সেট নির্ণয় করো, তার মানে 36 হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। তার মানে আমাদের মূল কথা হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় আসে, যে আমরা কেন 23কে বাদ দিলাম। 23কে বাদ দিলাম হচ্ছে যেহেতু দুটো সংখ্যাকেই যখন একই সংখ্যা দ্বারা মানে দুটোই বিভাজ্য হয়, তার মানে 311 এবং 419কে একই সংখ্যা দ্বারা ভাগ করলে দুটোর ক্ষেত্রে যখন 23 অবশিষ্ট থাকবে, অর্থাৎ অবশিষ্ট থাকা মানে বিভাজ্য যাবে না। তাহলে 23 যখন আমি বাদ দিব, তখন বাকি দুটো সংখ্যায় বিভাজ্য হবে, যেগুলোর একটা সাধারণ গুণনীয়ক থাকবে, কমন একটা গুণনীয়ক থাকবে, যেটা দুইটাই দ্বারা বিভাজ্য হয়। এজন্য 311 এবং 419-এর আমরা গুণনীয়ক বের করলাম। গুণনীয়ক থেকে যে অঙ্কটা কমন পাবো সেটা। এখন যদি আমরা প্রমাণ করি যে 36টা কেন অ্যান্সার হলো, আমি যদি এখন 36কে এই 311 দ্বারা 11কে 36 দ্বারা ভাগ করি, তাহলে দেখবো 23 কি অবশিষ্ট থাকবে। যেমন আমি একটু দেখাই, 311 ভাগ 36, তাহলে 311কে আমরা 36 দ্বারা ভাগ করলে 10 8, 8 6 48, 48-এর 8, 3 8 24, 25 26 27, 8 দ্বারা যদি আমরা করি 36 গুণিত 8, 6 48-এর 8, 8 থাকে 4, 3 8 24, 288, তাহলে 288। তাহলে 288, 3 থেকে 11 থেকে 3 আর 9 10 11, তাহলে 2। তাহলে এই যে দেখেন 8 দ্বারা ভাগ করলে 23 অবশিষ্ট থাকছে। আবার 419কে যদি আমি ভাগ করি, দেখবো যে এই 36, তাহলে আমরা পাবো 36কে 36, 34 5 9, 36কে 36, তাহলে 3 আর 2 23, এখানেও 23 অবশিষ্ট পাচ্ছি। তাহলে এই যে সংখ্যা 36, এই সংখ্যা দ্বারা আমি যদি 311 এবং 241কে কি করছি, 341কে যদি আমি ভাগ করি, উভয় ক্ষেত্রে অবশিষ্ট 23 পাচ্ছি। এই জন্য আমরা 23-এর উপর নিব, 23-এর নিচে নিলে তো হবে না, কারণ 23-এর নিচে তো অবশিষ্ট থাকলে 23টাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি না। 23-এর নিচে আমরা 23-এর উপর যে সাধারণ গুণনীয়ক ওইগুলো ভাগ করব। 23-এর নিচে হলে তার সেটা 23 অবশিষ্ট থাকে না, ওই সংখ্যার 23 অবশিষ্ট ভাগ চলে যায়, তখন 23 অবশিষ্ট থাকবে না। এজন্য 23-এর উপরে যেটা অবশিষ্ট থাকবে তার উপর পর্যন্ত আমরা সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করব দুটোর ক্ষেত্রেই। 10 নম্বর প্রশ্নটা আমি জাস্ট একটু চেঞ্জ করছি, এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই জন্য এই অঙ্কটা আমরা ভালো করে বুঝালাম। যে 10 নম্বর প্রবলেমটা হচ্ছে এখানে জাস্ট 346, এখানে 346 হবে, আর একটা হচ্ছে 556, তাহলে 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এবার 31 অবশিষ্ট থাকবে। দেখেন 31 অবশিষ্ট থাকবে। তাহলে এইটা কিভাবে করবেন, যে একই নিয়ম, যে দুটোকে আমরা 346 থেকে 31 বাদ দিব, আবার 556 থেকে 31 বাদ দিব। এরপর কি করব, এভাবে আমরা দুইটারই, এবার হবে 31 অপেক্ষা বড়, তাহলে 31 অপেক্ষা বড়, এই 346 থেকে 31 বাদ দিলে যেটা পাবো তার একটা সাধারণ গুণনীয়ক বের করব। আবার 31 অপেক্ষা বড় 556 থেকে 31 বাদ দিলে যেটা পাবো তার একটা সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা যে কমন টার্মগুলো পাবো, মানে এইটার আমরা ইন্টারসেকশন করব, যে কমন টার্মটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের যে অনুশীলনী একদম সেম। তাহলে অনুশীলনীর যেটা 10 নম্বর প্রবলেম, 10 নম্বর সমাধান, সেইটা আপনারা সলভ করবেন, এটার আলোকে সলভ করবেন, তাহলে বুঝবো যে অঙ্কটা আপনারা বুঝেছেন। আর যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে, আপনারা কি করবেন, এই যে 1 দ্বারা
মানে এক দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা এভাবে ক্যালকুলেটর টিপে ভাগ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত 31-এর আগ পর্যন্ত থাকে সেই সংখ্যাগুলো গুণনীয়কগুলো নেবেন, দিয়ে 31-এর উপরের গুণনীয়কগুলো দুটো নিয়ে তাদের একটা যে কমন টার্ম পাবো, এখানে একটা পাওয়া গেছে, আর এই যে অনুশীলনী 10-এ 2টা টার্ম পাওয়া যাবে। এটা নির্ণয় করলে আপনারা সহজেই এর সমাধান নির্ণয় করতে পারবেন। এই জন্য আমি অনুশীলনী 10-এর সমাধানটা আপনাদের জন্য হোমওয়ার্ক দিলাম। সেটের যতগুলো অঙ্ক দেখলেন তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি পরিমাণ পরীক্ষা আসা অঙ্ক হচ্ছে এটি। 11 নম্বর অঙ্ক করার আগে উদাহরণ 14-তে এই অঙ্কটা আছে, আমরা এর মাধ্যমে দেখব কিভাবে এই অঙ্কটা আমরা যে সূত্রগুলো দিয়েছিলাম সূত্রের মাধ্যমে করব, আবার বেসিকের মাধ্যমে করব। এর জন্য আপনাদের যে কাজটা করা লাগবে, আমি সেটের শেষের দিকে আমি ভেন চিত্রে থেকে কি কি জিনিস আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেগুলোর আমি একদম বেসিক বিষয় শিখাইছিলাম। সেগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেটের যে কোনো অঙ্ক, এই যে পাশ ফেলের যে কোনো অঙ্ক করতে পারবেন। এখন দেখুন আমি এই অঙ্কটা 2টা নিয়মে করব, একটা সূত্রের মাধ্যমে করব, আবার একটা বেসিকের মাধ্যমে করব। কি বলা হয়েছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন হচ্ছে গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাজে দেখাও এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমি একটা ভেনচিত্রটা আঁকি, আমি একটা ভেনচিত্র আঁকি। তাহলে এইটা আয়তক্ষেত্রের একটা ভেনচিত্র আঁকলাম। ভেনচিত্রে এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে সকল কিছুই সম্ভাব্য যা মানগুলো পাওয়া যাবে সবগুলো এই ভেনচিত্রের মধ্যে থাকবে, এগুলো হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট। এখন এটা আমরা একটা ধরলাম কি বলা হয়েছে, বাংলা, আর এটা হচ্ছে গণিত। তাহলে বাংলা আর গণিত, তাহলে এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে ম্যাথ। দেখেন ভালো করে বুঝেন। এখন বাংলা আর গণিত, আর এটুকু হচ্ছে কমন টার্ম, এটুকু হচ্ছে কমন টার্ম, বাংলা ইন্টারসেকশন এম। এখন আমাদের 2 ভেন চিত্র, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের জন্য 2 ভেন চিত্র আসে, 3 ভেন চিত্র সাধারণত হায়ার ম্যাথে আসে। আমরা 2 ভেন চিত্রের কয়টা বিষয় আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা আগে ভালো করে শিখেন। আচ্ছা, বাংলা মানে কি বলেন তো? বাংলা মানে ওর মধ্যে বাংলা থাকলেই হলো। তাহলে বাংলা মানে কিন্তু এই পুরো টার্মটা, বাংলা মানে আমি ভালো করে দেখাচ্ছি, এই পুরো টার্মটা, এর মধ্যে কিন্তু ম্যাথও আছে। বাংলার একটা অংশ থাকলেই সেটা নিব, তাহলে বাংলা মানে কিন্তু এই পুরোটা। আবার ম্যাথ মানে এই পুরোটা, এটুকু মাথায় রাখবেন। তাহলে ম্যাথ মানে হচ্ছে এই পুরোটা, আর বাংলা এবং ম্যাথ দুটোই মানে এই মাঝখানের যে কমন টার্ম এইটা। তাহলে 3টা টার্ম, মানে বাংলা মানে বুঝলাম, আবার ম্যাথ মানেও বুঝলাম, আর দুটোর কমন টার্ম এইটা বুঝলাম। এখন বলেন তো এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই যে অংশটুকু এইটা, আর এই যে অংশটুকু এইটা কি? এই দুটো নির্ণয় করতে পারলেই কিন্তু আপনি মোটামুটি অনেক কিছুই পেরে যাবেন। এইটা মানে হচ্ছে বাংলা ইন্টারসেকশন এম প্রাইম, আর এইটা মানে হচ্ছে ম্যাথ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই দুটো আমি কিন্তু খুব ভালো করে বুঝাইছি, আগের ক্লাসটা দেখে আসবেন। তাহলে 5টা জিনিস আমাকে বুঝতে হবে, শুধু এটা বাংলা, বাংলা কোনটা, ম্যাথ কোনটা, এইটা কোনটা, এইটা কোনটা, এইটা, মানে 5টা বিষয়। এইটুকু হচ্ছে শুধু বাংলা, এখানে কোনো ম্যাথের কোনো প্রশ্ন থাকবে না, মানে শুধু বাংলাতে যারা পাস করছে। এটুকু হচ্ছে শুধু ম্যাথে যারা পাস করছে, এইটা। তাহলে আমরা 5টা বুঝে ফেললাম। তাহলে এটা বাংলা মানে পুরোটাই, ম্যাথ মানে এই পুরোটাই, আর কমনটুকু এইটা, আর এই যে অংশটুকু শুধু থাকলো শুধু বাংলা শুধু ম্যাথ, এইটুকু বুঝলাম। তাহলে এইটা আমরা বুঝলাম। এখন আসি আমরা এটার ভেন চিত্রে। তাহলে একটু বড় করে আঁকি, বড় করে আঁকলাম। আচ্ছা, এটা কি বলেছে? 88 জন কি বলেছে? বাংলায়। বলেন 88 জন কি বলেছে? বাংলায়। তাহলে বাংলা মানে এটা হচ্ছে বাংলা, আর এটা হচ্ছে কি ম্যাথ। তাহলে এই 88 জন কোনটুকু? শুধু এইটুকু না এই পুরো বৃত্তটা? পুরো বৃত্তটা, কারণ বাংলা মানে শুধু বাংলা বলিনি, বাংলা মানে বাংলার একটা টাচ থাকলে হবে। এই বাংলার টাচ তো এখানেও বাংলার অংশ আছে, তাহলে বাংলার অংশ আছে, এই পুরো অংশটাই হচ্ছে বাংলা। আবার 80 জন হচ্ছে গণিত, গণিত মানে এই পুরো গণিত,
আর 70 জন হচ্ছে উভয় বিষয়। তাহলে এটা হচ্ছে 70 জন উভয় বিষয়। 70 জন কি উভয় বিষয়। এখন আমি এখানে 3টা অংশ না, তাহলে আমাদের বলা হয়েছে কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করছে। তার মানে এই যে সার্কেল আছে না, এই সার্কেল পুরোটাই কিন্তু পাস। আমি আগে পাশের সংখ্যা যদি নির্ণয় করতে পারি, উভয় বিষয়ে ফেল মানে কোনো বিষয়ে পাস করেনি এরকম সংখ্যাটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা বের করি, শুধু ম্যানুয়াল কথাবার্তা বই দেওয়া আছে, আমি জাস্ট অঙ্কগুলো করাচ্ছি। শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস। এখন বলেন তো, এই পুরো অংশটুকু বাংলা, তার মধ্যে উভয় অংশে ম্যাথ অংশটুকু আছে, ম্যাথ এবং উভয় অংশ আছে 70। তাহলে এই শুধু অংশ বাংলাটা আমরা নির্ণয় করব, এই শুধু অংশ বাংলা। তাহলে এটুকু বের করতে হলে আমরা এই যে টোটাল অংশ থেকে এটুকু যদি বাদ দেই, তাহলে টোটাল অংশ কোনটা? 88 জন। এই যে অংশটুকু 70 বাদ দিয়ে দিলাম, তাহলে 70, তাহলে 18 জন হবে শুধু বাংলা। তাহলে এই 18 জন হবে শুধু বাংলা, এটুকু ভালো করে বুঝবেন। আবার শুধু গণিতে, গণিতে পাস, তাহলে শুধু গণিত মানে এই পুরো গণিত থেকে 80 জন থেকে এই যে 70 জন বাদ দেই, তাহলে 10 জন পাবো শুধু গণিত। তাহলে এই শুধু গণিত হচ্ছে 10 জন, এই অংশটুকু, তাই না? তাহলে কোনো না কোনো বিষয়ে পাস, তার মানে এ শুধু বাংলা, এই শুধু গণিত, আর এরা এই মাঝখানের অংশটুকু দুটা সাবজেক্টে পাস করছে। তাহলে এই এক সাবজেক্টে পাস, এই এক সাবজেক্টে পাস, এই এরা এই 70 জন কি করছে? দুটা সাবজেক্টে পাস। তার মানে কোনো না কোনো বিষয়ে পাস করছে। তাহলে কোনো না কোনো বিষয়ে পাস, কোনো না কোনো বিষয়ে পাস। যেহেতু আমাকে উভয় বিষয়ে ফেলের কথা বলা হয়েছে, তাহলে একটাতে না একটাতে পাস করেছে এরকম সংখ্যা কি? 18 যোগ 70। তাহলে 18 যোগ 70 যোগ 10, আমরা এগুলো বেসিক থেকে করছি। তাহলে 18 যোগ 70 যোগ 10, এরা কোনো না কোনো বিষয়ে পাস করছে, এক সাবজেক্ট, এরা এক সাবজেক্ট, এর এক সাবজেক্ট, এই দুই সাবজেক্টে পাস করছে। তার মানে এরা তো একটা না একটাতে পাস করেছে। 70, 80, 98, 98 জন কোনো না কোনো বিষয়ে পাস করেছে। তার মানে এরা একটা হলেও পাস করেছে। আমাকে বলেছে উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে ফেল কত হবে? উভয় বিষয়ে ফেল, টোটাল শিক্ষার্থী ছিল 100 জন, আর কোনো না কোনো বিষয়ে পাস করেছে হচ্ছে 98 জন। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে 2 জন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে একদম লজিক বেসিক থেকে আমরা এই বিষয়টা শিখলাম। এখন আমরা যে সূত্রটা দিয়েছিলাম, সেই সূত্রের মাধ্যমে কিভাবে করব, একইভাবে কি করব দেখেন। আমরা সূত্রে বলেছিলাম যে এন অফ বাংলা ইউনিয়ন ম্যাথ, বাংলা অথবা ম্যাথ, এখানে বাংলা অথবা ম্যাথ এই একই কথা বোঝানো হয়েছে, ইকুয়াল টু এইটুকু নির্ণয় করতে কিন্তু আমরা ওই যে সূত্রগুলো এইটা যোগ এইটা যোগ এইটা করছিলাম। তাহলে বাংলা অথবা ম্যাথের সূত্র আমরা কি জানি? এন অফ বি প্লাস এন অফ এম, যেহেতু কমন আছে তাহলে এন অফ বি ইন্টারসেকশন এম। এখন দেখেন এন অফ বি মানে হচ্ছে বাংলা, এখানে শুধু বাংলা না, এন অফ বি মানে বাংলা, তাহলে 88 জন, যোগ এন অফ এম মানে হচ্ছে 80 জন, মাইনাস 70 জন, বি ইন্টারসেকশন এম হচ্ছে 70 জন। তাহলে 8 8 88 যোগ 80 থেকে 70 বাদ দিলে 10, তাহলে 98 জন। দেখেন, তাহলে এইটা হচ্ছে আমরা এই সূত্র থেকেও অ্যাপ্লাই করতে পারছি, 98 জন। এখন 98 জন, তাহলে 100 থেকে 98 যদি আমি বাদ দেই, তাহলে আমরা 2 জন পেয়ে গেলাম। তাহলে উভয় বিষয়ে ফেল করছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2 জন। এটা হচ্ছে ফর্মুলা দিয়ে করলাম, আর এইটা হচ্ছে একদম বেসিক থেকে যেভাবে আমরা একদম ফিল করি। কারণ আমরা যখন এই ভেন ডায়াগ্রামের এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, আর এই পুরো অংশটুকু, পুরো অংশটুকু মানে 5টা টার্ম যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, যে কোনো প্রশ্ন আপনি পারবেন, 2 ভেন চিত্রের যে কোনো প্রশ্ন দিলেও আপনি পারবেন। তাহলে এইভাবে আমরা এই যে আমাদের অনুশীলনীর যে, যেহেতু এটা ইম্পর্টেন্ট, আমি পরের অঙ্কটাও আমি করে দিচ্ছি। শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 10 জন দুটি খেলাই পছন্দ করে, কতজন দুটি খেলাই পছন্দ করে না? একই অঙ্ক। আমরা উদাহরণের যে অঙ্কটা দেখলাম এই অঙ্কটাও একই, আমরা দুটো বেসিক দিয়েও করছি, আবার
ফর্মুলা দিয়েও করছি। দেখেন আমরা একটা ভেনচিত্র আঁকি, ভেনচিত্রতে এখানে ফুটবল আর এখানে আমরা ক্রিকেট রাখি। 20 জন ফুটবল খেলে, 15 জন ক্রিকেট খেলে আর 10 জন, তাহলে এটা হচ্ছে 10 জন। তাহলে আমরা শুধু এই অংশটুকু 3 ভাগে ভাগ করব, এটা একটা ভাগ, এইটা একটা ভাগ আর এই ভাগ তো আছেই। তাহলে শুধু ফুটবল আমরা এফ ধরলাম, শুধু ফুটবল খেলে। তাহলে এই টোটাল ফুটবল সংখ্যা কত? 20 জন। তার মধ্যে এই কমন অংশটুকু বাদ, তাহলে এই তো এই অংশটুকু পাবো। তাহলে এফ প্রাইম ধরলাম এটা, তাহলে এফ প্রাইম কিন্তু এইটুকু আর সি প্রাইম ইকুয়াল টু এইটুকু। তাহলে 20 থেকে আমরা কত বাদ দিব? 10 বাদ দিয়ে দেবো, তাহলে 10 জন। এবার শুধু ক্রিকেট খেলে, শুধু ক্রিকেট সি প্রাইম, তাহলে শুধু ক্রিকেট খেলে 15 জন, তাহলে 15 জন। 15 থেকে আমরা এই টোটালটাই হচ্ছে 15 জন, 15 থেকে এই 10 জন বাদ দিব, 10 দিলে আমরা শুধু ক্রিকেট খেলে হচ্ছে 5 জন। তাহলে এখানে বলেছে কতজন দুটি খেলাই পছন্দ করে না। এরা তো কেউ একটা পছন্দ করে, মানে এই একটা পছন্দ করে, এই একটা পছন্দ করে আর এই দুটোই পছন্দ করে, মানে মিনিমাম একটা পছন্দ করে এই তিনজন পাবলিক, একটা দুটা তিনটা। তাহলে কোনো না কোনো খেলা পছন্দ করে, কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে এফ প্রাইম 10 জন আর উভয় জন আছে এখানে 10 জন আর এখানে 5 জন, তাহলে 25 জন। তাহলে 25 জন কোনো না কোনো খেলা পছন্দ হয়, এক মিনিমাম হলে একটা হলেও খেলা পছন্দ করে। আর দুটো খেলাই পছন্দ করে না, দুটো খেলাই পছন্দ করে না। তাহলে টোটাল শিক্ষার্থী ছিল 30 জন, 30 জন, সেখান থেকে 25 জন কোন না কোনো, তাহলে 5 জন দুটো খেলাই পছন্দ করে না। আর এটা যদি আমি সূত্রের মাধ্যমে দেখাই, তাহলে এন অফ ফুটবল ইউনিয়ন ক্রিকেট ইকুয়াল টু এন অফ এফ প্লাস এন অফ সি, আর যেহেতু কমন আছে তাহলে এন অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে এন অফ এফ এর মান কত? এটা কিন্তু এন অফ এফ এর মান 20, এন অফ সি এর মান কত? 15 মাইনাস এর কমন কত? 10, তাহলে 35 মাইনাস 10 ইকুয়াল টু 25। তাহলে 25 জন পেলাম। তাহলে 30 থেকে 25 বাদ দিলে আমরা 5 জন পাবো। তাহলে 5 জন কোনো খেলাই পছন্দ করে না। তাহলে আমি বেসিক থেকে অঙ্কটা করতে পারি, আবার সূত্রের মাধ্যমেও দেখতে পারি, যেভাবে বুঝবেন। এজন্য প্রত্যেকটা টার্ম যখন ভেন ডায়াগ্রামের বুঝে ফেলবেন যে এফ কোনটা, সি কোনটা, এফ প্রাইম কোনটা, সি প্রাইম কোনটা, আর এফ ইন্টারসেকশন সি কোনটা, আর এফ ইউনিয়ন সি কোনটা, এই বিষয়গুলো যখন বুঝতে পারবেন, আপনার অঙ্ক পেঁচাই দিলেও আপনি সেই অঙ্কটা পারবেন। 12 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের সর্বশেষ প্রশ্ন। 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন বাংলায়, 48 জন বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, 15 জন উভয় বিষয়ে ফেল। শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাশের সংখ্যা নির্ণয় করতে বলেছে, আর উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুইটির সংযোগ সেট কত? তাহলে আমরা আগে এটাতে আসি। তাহলে আমরা কি বলবো? আগে ভেন ডায়াগ্রাম আঁকবো, মানে এই ধরনের অঙ্কে আগে ভেন ডায়াগ্রাম আঁকবো, তারপর কথা হবে। তাহলে বাংলা এবং ইংরেজি, তাহলে এইটাকে আমরা বাংলা ধরলাম আর এইটাকে আমরা ইংরেজি ধরলাম, তাহলে এটা বাংলা আর এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। হ্যাঁ, এখন টোটাল জন আছে কত? 100 জন না? 100 জন শিক্ষার্থী আছে, তার মানে ইউনিভার্সাল সেট টোটালটার মধ্যে 100 জন আছে। 100 জনের মধ্যে 65 জন বাংলায়, 48 জন বাংলা এবং ইংরেজিতে, এবং 15 জন উভয় বিষয়ে ফেল করে। তার মানে এই বাংলার ইংরেজি পাশের অংশ কিন্তু এই 1 2 3 অংশের মধ্যে থাকবে, আর ফেলের অংশ কিন্তু 15 জন, এফ ইকুয়াল টু 15 বাইরে থাকবে, কারণ পাশের যত অংশ এই মাঝখানে থাকবে, 15 জন বাদে বাকি যে অংশটুকু থাকবে বাংলা ইংরেজিতে পাস। এখন বলা হয়েছে যে 65 জন বাংলায়, 48 জন বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাস করেছে, তার মানে এইটা আছে 48, এই অংশটুকু হচ্ছে
48। কমন অংশটুকু কত? 48। এখন বাংলা মানে কি বলেছে? শুধু বাংলা, শুধু বাংলা। এখন দেখেন তো, একটু খেয়াল করেন, বাংলা মানে হচ্ছে এই অংশটুকু, বাংলা মানে পুরোটাই, এই কমন অংশ সহ পুরোটাই কিন্তু বাংলা, পুরোটাই হচ্ছে বাংলা। আর শুধু বাংলা মানে এইটুকু, বি প্রাইম। শুধু বাংলা মানে বি প্রাইম মানে হচ্ছে এই যে অংশটুকু, মানে এই অংশের এইটুকু শুধু বাংলা, মানে এইটুকু অংশটা হচ্ছে শুধু বাংলা। তাহলে আমি পুরো বাংলা থেকে, তাহলে পুরো বাংলা কত? 65 জন, 65 জন। তাহলে পুরো বাংলা থেকে আমি এই যে অংশটুকু বাদ দিলেই তো এই অংশটুকু পাবো, শুধু বাংলা। এই জন্য এর আগে এই বিষয়টা বারবার আলোচনা করেছি। তাহলে আমি 48 বাদ দিয়ে দিলাম। তাহলে 48 বাদ দিলে এখানে আমরা 7 পাবো, আর হচ্ছে 17 জন। তাহলে শুধু বাংলা হচ্ছে 17 জন। এখন খেয়াল করেন, এটুকু পেলাম 17, এটুকু পেলাম 48, এটুকু তাহলে কত? আমি এখানে তো শুধু ইংরেজি, শুধু ইংরেজি নির্ণয় করতে পারবো না, কারণ ইংরেজির মান, ইংরেজি কত, মানে এই টোটাল বৃত্তটা কত, এইটা তো আমার দেওয়া নাই। তাহলে এইটা যেহেতু দেওয়া নাই, তাহলে আমাকে অন্য স্কোপ ভাবতে হবে। 15 জন ফেল করছে, 15 জন উভয় বিষয় ফেল করছে, মানে কি 15 জন বাদে বাকিগুলো কোনো না কোনো সাবজেক্টে কি করছে? পাস করছে, হয় বাংলা, না হয় ইংরেজি, না হয় উভয় বিষয়। কেউ একটা সাবজেক্ট শুধু বাংলা, না হয় শুধু ইংরেজি, না হয় কেউ দুইটা সাবজেক্টে পাস করছে, 15 জন বাদে। তার মানে এই সার্কেলে এই তিনটা, এক অংশ, দুই অংশ, তিন অংশ, এই তিন অংশ মিলে টোটাল হবে কত? 100 মাইনাস কত? 15, তারপরে 85। তিন অংশ মিলে হবে 85। তার মানে শুধু ইংরেজি আমি এইটা পেয়েছি, তাহলে এই অংশটুকু আমার বের করা সহজ হবে। কেমন হবে? তাহলে এই টোটাল তিন অংশ হচ্ছে 85। তাহলে আমি 85 থেকে, বা আমরা এটাও করতে পারি যে 100 থেকে এই অংশটুকু বাদ দিব, 17 বাদ দিব, আবার 48 বাদ দিব, আবার কি দিব? 15 বাদ দেব। একই বিষয়। তাহলে 100 থেকে 15 বাদ দিলে কত হয়? 85। 85 থেকে 17 এবং 48, 8 7 15 5, আর 5 একে 6, 65। তাহলে এখানে আমরা পাবো 20। তাহলে 8 7 15 5, আর 1 5 6, 65। তাহলে 65 থেকে 85 বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 20 জন। তাহলে 20 জন হচ্ছে শুধু ইংরেজিতে। এখন যোগ করেন তো, এটুকু 20, এটুকু হচ্ছে 48, 48 20 হচ্ছে 68, 68 8 7 15, 68 75 85, 85 আর 15 হচ্ছে 100। তাহলে টোটাল হচ্ছে 100 জন। তার মানে আমরা যদি বেসিক বুঝি, বেসিক শিখি, তাহলে আমরা খুব অনায়াসে কিন্তু যে কোনো বিষয় সলভ করতে পারবো। তাহলে দেখেন, প্রত্যেকটা বিষয় যখন আমরা জানবো, আমরা বেসিক থেকে সহজে আমরা সমাধান করতে পারবো। তাহলে শুধু বাংলায় পাস হচ্ছে 17 জন, আবার শুধু ইংরেজিতে পাস হচ্ছে 20 জন।